ভয়ঙ্কর রহস্যময় ঘটনা বলতে শুরু করলেন তিনি। ঘটনার সূত্রপাত কখন হয়েছে একদম নিশ্চিতভাবে বলা না গেলেও 70-এর দশকের শেষ দিকে শুরু হয়েছিল বলে ধারণা করা হয়। আর এই যে যিনি ঘটনা বললেন তার নাম হচ্ছে আনোয়ার মিয়া। ওনার বাড়ি চট্টগ্রামেই, তবে এই ঘটনাটি ঘটেছিল রাঙামাটি জেলার বড়কল উপজেলার শুভলং নামক স্থানে। শুভলং ঝর্ণার নাম আমরা শুনেছি। এই ঝর্ণা যেখানে আছে এর কাছাকাছি যে গ্রামটা রয়েছে, ধারণা করা হয় এখানেই এই ঘটনাটি সূত্রপাত হয়েছিল। ঘটনাটি যার পরিবারের কাছ থেকে সূত্রপাত হয়েছিল তার নাম নিদারুন চাকমা। এই নিদারুন চাকমা সে ছিল ভীষণ রকমের এক অলস প্রকৃতির লোক। সাধারণত পাহাড়ি এলাকায় যারা বসবাস করেন ওরা কিন্তু অনেক পরিশ্রমী হয়ে থাকেন। এই নিদারুন চাকমা ছিল তার উল্টোটা, ভয়ঙ্কর রকমের কুড়ে, অলস, কাজকাম করতে চাইতো না। তার আবার ওয়াইফ ছিল 3 জন, বড়, মেজো, ছোট। এই 3 জন মহিলা অনেক কাজ করতেন। পাহাড়ি এলাকার নারীরা কিন্তু অনেক কাজ করে থাকেন, পুরুষদের থেকে নারীরা বেশি কাজ করে থাকেন। জমি চাষ থেকে শুরু করে নিয়ে অনেক কাজ নারীরা বেশি করেন। এক ধরনের বড় টুপড়ি থাকে বা ঝুড়ি থাকে, মাথার সাথে এটা বাঁধিয়ে দিতে হয়। সেটা কোমর পর্যন্ত, একটা বেশ বড় একটা ঝুড়ি, মাথার পেছন থেকে একদম কোমর পর্যন্ত একটা লম্বা ঝুড়ি। একটা মানুষও এখানে বসে পড়তে পারে এমন একটা ঝুড়ি নিয়ে তারা কিন্তু পাহাড় বেয়ে উঠে যান, দূর দূরান্তে কাজ করতে চলে যান, অনেক পরিশ্রমের কাজ। এই নিদারুন চাকমার আবার বাসা থেকে কিছুটা দূরেই পাহাড়ে একটা আনারসের বাগান ছিল। সে ওই আনারসের চাষ করেছিল। সে আসলে চাষবাস করতে খুব একটা যায় না, সে ঘরেই বসে থাকে বেশি। তার ওয়াইফরা কাজ করে। তার 3 জন ওয়াইফ, কিন্তু তার কোনো সন্তানাদি ছিল না। এটা একটা বিষয়। মূলত এই সন্তানাদি না হওয়ার কারণেই একে একে উনি 3টা বিয়ে করেছেন। একটা মাত্র জমি এই নিদারুন চাকমার। ওই এক জমিতে যা হয় এটা দিয়ে কোনো মতে সংসার চলে। আর যেহেতু সে কাজকাম করতে চায় না, ওই বউরা মোটামুটি যতটুকু পরিশ্রম করে উপার্জন করে এইটার উপরই নিদারুন চাকমা নির্ভরশীল। চলছে এরকম আর কি, কোনোভাবে চলে যাচ্ছে। পাহাড়ি জীবন কষ্টের জীবন, নিঃসন্দেহে অনেক পরিশ্রম করে সেখানে বেঁচে থাকতে হয়। তার ওয়াইফরা কিন্তু জুম চাষ করে, সেখানে দেখা যাচ্ছে অন্যের জমিতেও তারা চাষ করে, সেখান থেকেও তারা কিছুটা উপার্জন করে। এভাবে চলছে। সময় তখন বর্ষাকাল। ওনার বড় বউ যিনি, তার নামটা কি আসলে এটা নিশ্চিতভাবে জানা যায় না, শুধু ছোট বউয়ের নামটা আসলে জানা গিয়েছিল। তার নাম হচ্ছে বালা চাকমা, এতটুকুই জানা গিয়েছে। কিন্তু তার বড় ওয়াইফ এবং ছোট ওয়াইফ মানে মেজো ওয়াইফ আর কি, তাদের নামটা জানতে পারেন নাই আর কি ওনারা। তো তার বড় বউ উনি দিনের বেলাতে ওই আনারস বাগানে গিয়েছেন কাজ করার জন্য। এদিকে বিকেল হয়ে যায় আর আসে না। মেজো বউ ছোট বউ বলছে যে বড়জন এখনো আসলো না, তুমি গিয়ে একটু খোঁজ নিয়ে আসো। শুরুতেই বলেছি এই নিদারুন চাকমা ভীষণ কুড়ে অলস একটা লোক। সে বলতেছে যে আরে গেছে, আসবে, বৃষ্টি কাদার দিন, হয়তো আসতে অসুবিধা হচ্ছে, আসবে পরে, সমস্যা কি। সে এটা নিয়ে মাথাই ঘামালো না। মরলো কি বাঁচলো এটা নিয়ে কোনো মাথা ব্যথাই তার নাই। এদিকে রাত পার হয়ে গেল, তার বড় বউ কিন্তু আর বাড়িতে আসলো না। সকালবেলা অন্য বউরা বলতেছে যে বড়জন আসলো না, অথচ তুমি খোঁজ খবরও নিলা না, এটা কেমন কথা। তখন সে খুবই তুচ্ছ তাচ্ছিল্যের সাথে বলতে থাকে, আরে পাহাড়ে কোনো জন্তু জানোয়ার মনে হয় খেয়ে ফেলছে আর কি, মরে গেলে আর কি করার আছে, মরুক গা। মানে সে বাঁচুক আর মরুক এটা নিয়ে নিদারুন চাকমার কোনো চিন্তা ভাবনাই নেই। এমন তুচ্ছ তাচ্ছিল্য মার্কা কথাবার্তা আর কি। এখন কাজ তো করতে হবে, বড় বউ তো ফিরল না। মেঝো বউ উনি যাবেন ওই আনারস বাগানে। এবার উনিও ওই দিন গেলেন। এদিকে সন্ধ্যা হয়ে গেল, মেজো বউ আসে না। ওই রাত্রে সেও আসে না। পরপর 2 রাত্রে
দুইজন নিখোঁজ হয়ে গেল, তারা কেউ ফিরল না। পরের দিন নিদারুন চাকমা উনি চিন্তা করলেন যে কি ব্যাপার, পরপর 2 দিন দুইজন আসলো না, দুইজনে কি জন্তু জানোয়ারের হাতে পড়লো নাকি? বিষয়টা তো স্বাভাবিক বলে মনে হচ্ছে না। নিদারুন চাকমা তারই ওই এক জ্ঞাতি ভাইকে সাথে নিয়ে একজন শাস্ত্রীর কাছে গেলেন। তাদের যারা পণ্ডিত থাকে, যারা ওই ঝাড়ফুঁক করতে পারে, তান্ত্রিক গোছের আর কি, তার কাছে গেলেন। তাকে নিয়ে যখনই ওই আনারস বাগানের কাছে গিয়েছেন, কারণ এই কয়েকদিনের, এই 2 দিনের মধ্যে তো নিদারুন চাকমার ওই আনারস বাগানে যায় নাই, কারণ তার বড় বউ নিখোঁজ হওয়ার পর গিয়েছে মেজ বউ। মেজ বউ নিখোঁজ হওয়ার পর হচ্ছে তারা ওইখানে গেছে। মানে এমন অলসের অলস যে একজন নিখোঁজ হয়ে গেছে, পরের দিন সে নিজে যাওয়ারও প্রয়োজন মনে করে নাই, মানে কাউকে পাঠায়ও নাই, কোথাও খোঁজাখুঁজিরও প্রয়োজন মনে করে নাই। ওনারা যখন গিয়েছেন, যাওয়ার পর দেখতে পান একটা ভয়ঙ্কর দৃশ্য। সবাই দেখছেন সেটা, যারা ওখানে গিয়েছেন তারা দেখেন যে ওই জমিতে বেশ বড় পায়ের ছাপ, আর এই পায়ের ছাপ মনে হচ্ছে গরু বা মহিষ জাতীয় কোনো কিছুর। পাহাড়ি এলাকায় কিন্তু বুনো গরু বা মহিষ এগুলো কিন্তু আছে, তবে সেগুলোর পায়ের ছাপ কিন্তু এতটা বড় হয় না, যেটা এইটাকে দেখে মনে হচ্ছে। এটা দেখার সাথে সাথে ওই যে যিনি পণ্ডিত যিনি আসছিলেন, উনি বললেন যে আমার ধারণা এটা গোদেবের কাজ। এই গোদেব তোমার 2 জন স্ত্রীকে নিয়ে গেছে। তখন এই নিদারুন চাকমা বলছেন যে এই গোদেব জিনিসটা কি? তখন এই যিনি পণ্ডিত বা তান্ত্রিক যিনি আসছিলেন, উনি একটা রহস্যময় তথ্য জানান এই নিদারুন চাকমা আর ওইখানে তার যে জ্ঞাতি ভাই ছিল তাকে। ওই যে গোদেব, এটা নাকি খুব ভয়ঙ্কর প্রজাতির এক ধরনের জিন। তবে এই জিনগুলো স্বাভাবিক পদ্ধতিতে, মানে তাদের ভেতরে স্বাভাবিক যেই পদ্ধতি, এই পদ্ধতিতে বংশ বিস্তার করতে পারে না। এই জন্য মানুষের উপর নাকি তাদের নির্ভরশীল হতে হয়। আর তারা বছরের শুধু একটি মাত্র অমাবস্যায় তারা সশরীরে আসতে পারে, তারা তাদের রূপ পরিবর্তন করতে পারে না, তারা চাইলেও অদৃশ্য হতে পারে না। ওই সময়ে তারা কোনো একটা নির্দিষ্ট জায়গায় আসে, ওখান দিয়ে ঘুরে বেড়ায়। ওই সময়ে যদি কোনো মহিলা ওখানে থাকে, তাহলে তাদের উপর তারা প্রভাব বিস্তার করে। তারা যদি গর্ভবতী হয়ে থাকে, তাহলে তাদের গর্ভের সন্তানটার সাথে এমন একটা পদ্ধতিতে এই গোদেবের প্রজনন প্রক্রিয়া সম্পন্ন হয় যে ওই গর্ভের সন্তানের স্থানে এটা চেঞ্জ হয়ে পুরোপুরি ট্রান্সফর্ম হয়ে গোদেবের সন্তান চলে আসে। তারা এমন একটা জাদুকরী এক মায়াজালের মাধ্যমে এই কাজটি করে থাকে। আর এই কাজটি তখনই সম্ভব হয় যদি ওই মহিলা ওই সময়ে ওখানে থাকে এবং তিনি ওই সময় সন্তান সম্ভবা হন। এছাড়া কিন্তু হয় না। কোনো গোদেবের জীবনে, মানে সারা জীবনে একবারও এই সুযোগ আসে না, কারো জীবনে বহুবার আসে, এটা নিশ্চিতভাবে বলা যায় না। কারণ বছরে যেই কয়েকটা অমাবস্যা হয়, শুধু একটা অমাবস্যাতেই এই সুযোগটা হয়ে থাকে। আর ওই সময় কোনো গর্ভবতী মহিলা কোনো একটা জমিতে থাকবে কি থাকবে না, কোনো একটা জায়গায় থাকবে কি থাকবে না, কোনো একটা নির্জন জায়গায় থাকবে কি থাকবে না, এটা তো সম্পূর্ণ অনিশ্চিত। ওই পণ্ডিত মশাই উনি জানান যে নিদারুন চাকমা, তোমার যেই 2টা ওয়াইফ, অর্থাৎ বড় বউ মেজ বউ, এই 2 জনের তো সন্তান হতো না, তারা তো বন্ধা ছিলেন। আমার ধারণা এই গোদেব যখনই তোমার 2 জন এই স্ত্রীকে দেখেছে এবং তারা চিন্তা করেছে যে তারা গর্ভবতী কিনা,
তো যখনই তারা দেখেছে যে বা বুঝতে পেরেছে যে এরা আসলে বন্ধা, আর এই সুযোগটার অপেক্ষায় তো তারা থাকে, শুধু বছরে একটা দিনেই এই সুযোগটা তারা পায়, এছাড়া কিন্তু আর পায় না। আর এটা খুবই একটা জটিল বিষয় যে ওই সময় কোনো একজন গর্ভবতী মহিলা ওখানে থাকবে কি থাকবে না। যখনই তারা দেখলো যে এটা নাই, তখনই তারা ক্ষিপ্ত হয়ে তোমার বড় বউকে মেরে ফেলছে। আর যখনই ওরা একটা জায়গায় বছরের একটা নির্দিষ্ট এই সময় অমাবস্যাতে ঠিক সন্ধ্যার পর পরই চলে আসে, ওই জায়গাতে ওরা আরো কিছুদিন বিচরণ করে। ঠিক পরের দিনই তোমার মেজ বউ ওখানে গেছে, আর সন্ধ্যা নাগাদ তোমার মেজ বউ হয়তো বা খপ্পরে পড়ে গেছে এই গোদেবের। তোমার মেজ বউ বন্ধা, তাকেও মরতে হয়েছে। এরা যে তোমার দুই বউকে কোথায় নিয়ে মেরেছে, কি হয়েছে, এটা বলা মুশকিল, কারণ এই গোদেবের সাথে তন্ত্রমন্ত্র দিয়ে পারা অত্যন্ত মুশকিলের বিষয়। এরা অত্যন্ত শক্তিশালী প্রজাতি, আর এদের বংশবিস্তারও স্বাভাবিক পদ্ধতিতে হয় না। সুতরাং একটা জিনিস মাথায় রেখো, তোমার এই জমিতে আর কখনোই পা দিও না। এই জমিতে এখন গোদেবের বিচরণ শুরু হয়েছে, খবরদার এখানে আসবা না, আসলে কিন্তু মৃত্যু নিশ্চিত। আর এই জমিতে আর তেমন কোনো ফসল হবে বলে মনে হয় না, কারণ ওরা যেই জমিতে যায় সেই জমিটা বিরান হয়ে যায়, একদম অনুর্বর হয়ে যায়। এখানে রাইসো না। নিদারুন চাকমা উনি তখন ওই পণ্ডিত মশাইকে বলেন যে, পণ্ডিত মশাই, আনারস ঘরে তুলতে আর মাত্র 10-12 দিন বাকি, এত কষ্ট করলাম, এখন যদি এটা তুলতে না পারি ঘরে, তাহলে তো অনেক লস হয়ে যাবে। তখন নিদারুন চাকমাকে ওই পণ্ডিত মশাই বলেন, জীবনের থেকেও কি তোমার আনারস বেশি প্রয়োজন হয়ে গেছে? থাক, এভাবেই থাক, চলতে থাক এভাবেই, তোমার একটাই জমি তো, রেখে দাও, আগে জীবনটা বাঁচাও। এই বলে ওখান থেকে তাড়াতাড়ি সবাই চলে আসেন। এদিকে এই যে বিষয়টা, এই বিষয়টা নিদারুন চাকমা আবার তার ছোট বউ বালা চাকমাকে বলে নাই। বালা চাকমা যেহেতু এই বিষয়টা জানে না, এদিকে ওই দুই বউয়েরও কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। এই দুই বউয়ের প্রসঙ্গ উঠলেই নিদারুন চাকমা চেপে যান। বালা চাকমাকে বলে যে, তুমি চুপ থাকো, এই বিষয় নিয়ে আর কিছু জিজ্ঞেস করো না। ধমক ধমক দিচ্ছে, বালা চাকমা আর কিছু বলে না। এদিকে হয় কি, নিদারুন চাকমা অন্য কোনো কাজ তো করে না, ভীষণ কুড়ে অলস, আর ঘরেও তো কোনো খাবার নাই। খাবার কোত্থেকে আসবে? ক্ষুধা তো আর থেমে থাকবে না, তাই না? ক্ষুধা তো আর ভয় মানে না। বালা চাকমা তো জানেও না এই সমস্ত বিষয়। কয়েকদিন যখন তার স্বামীকে বারবার বলতেছে কিছু খাবার টাবার ব্যবস্থা করো, তার স্বামী নিজেও নড়ে না, সেও চুপচাপ করে আছে। ক্ষুধার যন্ত্রণাও তার ভিতরে থাকলেও কিন্তু কাজ তো করে না। সে ক্ষুধার যন্ত্রণাও তাকে কাজ করাতে পারতেছে না, এমন অলস। কি আর করা? বালা চাকমা নিজেই সিদ্ধান্ত নিলেন যে উনি ওই আনারস খেতে যাবেন। তার যে আনারসের ক্ষেত রয়েছে পাহাড়ে, ওইখানে যাবেন। সকালবেলা উঠে চলে গেলেন নিদারুন চাকমাকে না বলেই। আনারস খেতে যাওয়ার পর দেখেন যে আরে কত সুন্দর আনারস হয়ে আছে। বালা চাকমা চিন্তা করলেন, তার স্বামী নিদারুন চাকমা এমনিতে খুব অলস, মাঝে মাঝে নেশা ভাঙও করে, নিশ্চয়ই এই আনারসগুলো সে গোপনে বিক্রি করে নেশা করবে, এই জন্যই সে চুপচাপ আছে, কোনো কথা বলে না। এরকমটা চিন্তা করছেন আর কি, মানে ওনার মাথা থেকে যে চিন্তা আসছে তার স্বামী সম্পর্কে, ওই চিন্তাটাই করছেন। তো উনি সারাদিন কাজকাম তো করছেন, সন্ধ্যা লেগে যায়, উনি তো বাসায় আসে না। এদিকে হয় কি, সন্ধ্যা লেগে যাচ্ছে, বাসায় আসে না। নিদারুন চাকমা চিন্তা করলেন যে বালা চাকমা গেল কোথায়। দেখা গেল যে তার যে ঝুড়িটা, যে টুপড়িটা, এইটা ঘরে নাই। তখন তো নিদারুন চাকমা চিন্তা করছেন নিশ্চয়ই বালা চাকমা সে ওই আনারস ক্ষেত বা বাগানের ওদিকে গেছেন। সে তো দ্রুত ওদিকে যাওয়া শুরু করছে, তখনও কিন্তু সন্ধ্যা লাগে নাই। আর এদিকে ঘটেছে আর একটা ঘটনা। বালা চাকমা কাজ করছিলেন, ওই আনারস বাগান ঠিকঠাক করছেন, যেহেতু বেশ কয়েকদিনের মধ্যে লোকজন সেখানে যায় নাই, আগাছাও জন্মেছে। সে কাজ করেছে সারাদিন, সারাদিন কিন্তু খাওয়া দাওয়া করে নাই, সে কাজ করেছে। কাজ করতে করতে সন্ধ্যা লাগে লাগে ভাব যখন, মানে সূর্য
ডুবে যাচ্ছে, মাগরিবে রক্ত হয়ে গেছে। পাহাড়ে তো আর এরকম আজানের শব্দ শোনা যায় না, সেখানে তো এরকম মসজিদ নাই যে মাগরিবের আজান হবে, এরকম তো আসলে ওইখানে ভাবা যায় না। তখনও কিন্তু চারদিকে আলো আছে মোটামুটি, মানে অন্ধকার হচ্ছে আস্তে আস্তে। সে কাজ করছে, হঠাৎ করে মনে হলো তার পেছন দিকে ওই ষাঁড় বা গরু যদি জোরে জোরে নিঃশ্বাস ফেলে যেরকম শব্দ, ওই রকম শব্দ। সে যখন পেছন দিকে তাকিয়েছে, তাকানোর পর দেখে তিনটা বড় বড় মহিষের মতো মাথা এরকম দেখা যাচ্ছে, তিনটা বড় বড় মাথা। মাথা তিনটা মনে হচ্ছে একই জায়গায়, আর এদের বডি মনে হচ্ছে একটাই। মনে হচ্ছে মাটির সাথে নাক লাগিয়ে কিছু শুকছে আর জোরে জোরে শব্দ করছে, ফোঁস শব্দ করছে। এইটা দেখার সাথে সাথে সে তো মারাত্মক ভয় পেয়ে যায়। ভয় পেয়ে সে দৌড় দেবে, ওই চিন্তা করে যখনই একদিকে যাচ্ছে, তখন মনে হলো তার পেছন থেকে ওই ফোঁস শব্দটা আরো বেড়ে গেছে। যখন পেছন দিকে সাহস করে তাকিয়েছে, তখন দেখে এবার তিনটা মাথা না, একটা মাথা। আর এই মাথাটা এত বড় যে এত বড় মহিষের মাথা বা গরুর মাথা এইটা আসলে কখনো দেখাই যায় না। 7-8টা গরু বা মহিষের মাথা যদি এক জায়গা করা হয়, বা 7-8টা মহিষের মাথাকে বা গরুর মাথাকে যদি একটা মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে কত বড় মাথা হবে? ওই রকম বড় একটা মাথা। চোখ দুটো ভয়ঙ্কর লাল টকটকে, শিংগুলো বাঁকানো, তার দিকে তাকিয়ে ফুসফুস শব্দ করছে। সে যেদিকেই যেতে যায় সেখানেই সামনে একটা মাথা চলে আসে, তবে এই মাথাগুলোর সাথে এখন আর বডি নাই, মনে হচ্ছে কাটা মাথা। ওখানেই সে সেন্সলেস হয়ে পড়ে যায়। এদিকে সন্ধ্যার সময় যখন নিদারুণ চাকমা দেখে তার ছোট বউ বালা চাকমা ঘরে নাই, বুঝতে পারলো যে সে নিশ্চয়ই ওই আনারস বাগানের দিকে গেছে। তখন সে কি করলো, তার বউকে বাঁচানোর জন্য প্রথমবারের মতো সে আনারস বাগানের দিকে ছুটতে শুরু করলো। অল্প সময়ের মধ্যে সে ওই আনারস বাগানের কাছাকাছি চলেও আসে। ওই আনারস বাগানের কাছাকাছি একটা গাছ ছিল, ছাতিম গাছ। সে দেখলো ছাতিম গাছের সাথে তার যে ছোট বউ বালা চাকমার ওই টুপড়িটা ঝুলছে। বালা চাকমা কোথাও নাই। চিন্তা করলো যে বালা চাকমা কি এখানেই ওই টুপড়িটা ঝুলিয়ে আশেপাশে কোথাও গেছে কিনা। ওই চিন্তা করে সে কি করেছে, ওই টুপড়িটা নামানোর চেষ্টা করেছে, যে টুপড়িটা একটু নামাই। এই চিন্তা করে গাছের অল্প একটু উপরে উঠেছে। উপরে উঠে যখন ওই টুপড়িটার যে গর্ত, মানে যেই যার ভিতরে জিনিসপত্র রাখে আর কি, ওইদিকে তাকিয়েছে, দেখে বালা চাকমা ওর ভিতরে বসে আছে। আর এই নিদারুণ চাকমার দিকে তাকিয়ে খিলখিল করে হেসে দিয়েছে। হঠাৎ করে এরকম রহস্যময় এবং ভয়ঙ্কর হাসি দেখে নিদারুণ চাকমা তো ভয় পেয়েছে, তাড়াতাড়ি করে গাছ থেকে নামছে। নামার পর চিন্তা করলো যে তার বউকে এখানে ভিতরে রেখে দিল, কেমন হলো। তখনও কিন্তু চারদিকে কিছুটা আলো আছে, একদম ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে বিষয়টা এরকম না, কিছুটা আলো আছে, বোঝা যায় আর কি। তখন সে চিন্তা করলো যে দেখি তো আবার একটু উঠি উপরে। এবার আর সাহস করতেছে না কেন জানি, যে আবার যদি এরকম ভয়ঙ্কর ভাবে হেসে দেয়। কারণ এমনিতে সে খুবই অলস কুড়ে ভীতু প্রকৃতির মানুষ। সে তখন দৌড়ে বাড়ির কাছে চলে যায়। বাড়িটা খুব বেশি দূরে ছিল না। তখন তার ওই যে জ্ঞাতি ভাই, যেই জ্ঞাতি ভাইকে নিয়ে আসছিল জমির উপরে, সেই জ্ঞাতি ভাইকে ডেকে নিয়ে আসে। ডেকে নিয়ে আসার পর দেখা যায় যে টুপড়িটা নিচেই পড়ে আছে, আর বালা চাকমা ওই ছাতিম গাছের নিচে অজ্ঞান হয়ে পড়ে আছে। বালা চাকমাকে তারা ধরাধরি করে নিয়ে আসে। নিয়ে আসার পর ওই যে যেই পণ্ডিত মশাই, তাকেও ডেকে নিয়ে আসে। পণ্ডিত মশাই আসার পর বালা চাকমাকে পানি টানি ছিটা দেয়, তন্ত্রমন্ত্র করে ফু দেয়, জ্ঞান ফেরানোর চেষ্টা করে। জ্ঞান ফেরত আসে। জ্ঞান ফেরত আসার পর বালা চাকমাকে জিজ্ঞেস করে কি হয়েছিল। তখন বালা চাকমা সব ঘটনা খুলে বলে তার সাথে কি হয়েছিল। বালা চাকমা এই বিষয়টা খুলে বলার পর পণ্ডিত মশাইয়ের চোখে মুখে চিন্তার ভাঁজ দেখা যায়। সে নিদারুণ চাকমা আর নিদারুণ চাকমার জ্ঞাতি ভাইকে বাইরে ডেকে নিয়ে এসে কিছু কথা বলে। ওই পণ্ডিত মশাই বলে যে দেখো নিদারুণ চাকমা, তোমার 2 স্ত্রী তারা কিন্তু হারিয়ে গেছে, তারা বেঁচে নেই, এতটুকু বোঝা যাচ্ছে। তোমার এই ছোট বউ বেঁচে আছে, এটা কিন্তু খুব সন্দেহজনক। আমি যা ধারণা করতেছি এটা হয়তোবা খুব তাড়াতাড়ি বাস্তবায়িত হবে। তখন উনি কি ধারণা করছেন এটা নিদারুণ চাকমা
যখন জিজ্ঞেস করেন তখন উনি বলছেন যে এখনই আমি কিছু বলতে পারবো না, তবে আমি আশঙ্কা করতেছি খুব অশুভ কিছু হতে যাচ্ছে, ঘোর অমঙ্গল নেমে আসবে এই গ্রামে। আশা করি সেটা না হোক, কিন্তু মনে হচ্ছে সেটা হবে। আর আমার কেন যেন মনে হচ্ছে তোমার এই ছোট বউ সে সন্তান সম্ভবা। কেননা সে সন্তান সম্ভবা ছিল, সে হয়তো বুঝতে পারেনি, সে টের পায়নি সদ্য সন্তান সম্ভবা হয়েছে, সে এই অবস্থাতে ওই জমির উপর চলে গেছে। আর সে এই গোদেওকে দেখেছে, গোদেও তোমার এই স্ত্রীকে ছেড়ে দিয়েছে, তার মানে হচ্ছে যে তোমার স্ত্রীকে দিয়ে তার এই কাজটা হবে, যার কারণে ছেড়ে দিয়েছে। তা না হলে তো তোমার ওই দুই স্ত্রী তারা বেঁচে থাকতো। এখন কি হবে আমি বুঝতে পারতেছি না, এদের সাথে লড়াই করতে যাওয়াটা অত্যন্ত বিপজ্জনক, আর এই বিদ্যা আমার জানাও নাই। এই বলে উনি তো চলে যান। এদিকে একটা অদ্ভুত এবং রহস্যময় ঘটনা ঘটতে শুরু করে। সেটা হচ্ছে যে ওই রাত থেকেই এই বালা চাকমার পেট একটু একটু করে ফুলতে শুরু করে। বালা চাকমার কাছে মনে হলো যে উনি সন্তান সম্ভবা, কিন্তু এই অল্প সময়ের মধ্যেই ওনার পেট কিছুটা ফুলে গেল। বিষয়টা অস্বাভাবিক না? অবশ্যই অস্বাভাবিক। আরো অস্বাভাবিক যে ব্যাপারটা ঘটতে থাকে সেটা হচ্ছে প্রতিদিনই তার পেট মনে হচ্ছে একটু একটু করে ফোলে, খুবই সামান্যভাবে ফোলে, কিন্তু তাও সেটা অস্বাভাবিকই বলতে হবে। এক মাসের মাথায় তার পেটটা এমনটা ফুলে গেল যেমনটা সাধারণত গর্ভবতী নারীদের 7-8 মাসের মাথায় যেরকম পেটটা ফুলে থাকে, সন্তান যেরকম বড় হয় ওই রকম হয়ে গেছে। এটা একদম অস্বাভাবিক, এটা কোনোভাবেই সম্ভব না। ওই পণ্ডিত মশাইয়ের কাছে আবার নিদারুণ চাকমা যান। এই বিষয়টা বললে নিদারুণ চাকমা বলেন যে আমি কিন্তু এটাই ধারণা করছিলাম, সামনে ঘোর অমঙ্গল আসতে যাচ্ছে, তোমার এই ওয়াইফের খুব তাড়াতাড়ি সন্তান প্রসবের সময় চলে আসবে, আর যে সন্তানটা হবে এটা অত্যন্ত ভয়ঙ্কর কিছু একটা হবে। এটা আসলে নিদারুণ চাকমা বিশ্বাসই করতে পারতেছিলেন না যে এটা আসলে কিভাবে সম্ভব। ওনার ধারণা ছিল যে ওনার স্ত্রীর পেটে কোনো টিউমার হয়েছে, যার কারণে এরকম অবস্থা, তাছাড়া তো এরকমটা হয় না। কিন্তু ওনার স্ত্রী বলছেন ওনার পেটের মধ্যে সন্তান নড়াচড়ার অনুভূতি উনি পান। 1 মাস বয়সী কোনো সন্তান কিন্তু পেটের মধ্যে ওভাবে নড়াচড়া করে না। এই বিষয়টা তো অস্বাভাবিক। তখন 1 মাস পার হয়ে আরো হয়তো বা সপ্তাহখানেক হয়েছে, এমন একটা সময় এক রাত্রে হঠাৎ করেই এই নিদারুণ চাকমার স্ত্রী বালা চাকমা প্রসব বেদনায় ছটফট করতে থাকেন। তো শুভলং গ্রামেই একজন ধাত্রী ছিলেন, তাকে ডাকতে যান নিদারুণ চাকমা। ওই ধাত্রী তো কোনোভাবেই আসতে চায় না, কেননা ওই ধাত্রী ভয় পাচ্ছিলেন, কারণ এই বিষয়টা কিন্তু ওই গ্রামে ছড়িয়ে গিয়েছিল, এরকম একটা অদ্ভুত বিষয়। ধাত্রী তো আসতে চায় না, যে না আমি যাব না, কোন বিপদ আপদ হয়, কখন কোন একটা অভিশাপ আমার উপর নেমে আসে। তো নিদারুণ চাকমা অনেক অনুনয় বিনয়ের পর ধাত্রী রাজি হন, ধাত্রী আসেন। ধাত্রী যখন আসছেন, আসার পর ওই বিভিন্ন জিনিসপত্র লাগে, কাপড় লাগে, গরম পানি লাগে, কিছু একটা বলার জন্য বাইরে বের হয়েছেন ধাত্রী। বাইরে নিদারুণ চাকমাও ছিল, আরো কয়েকজন লোক ছিল। এরপর ধাত্রী যখন ঘরের ভিতরে গেছেন, ধাত্রী তো চিৎকার চেঁচামেচি শুরু করছেন, এই সবাই এদিকে আসো, সবাই এদিকে আসো। সবাই ভিতরে ঢুকে তারাও প্রচন্ড ভয় পেয়েছেন। সবাই দেখেন যে বালা চাকমা ওখানে নাই, কিন্তু সেখানে একটা কিছু পড়ে আছে, আর সেই জিনিসটা দেখতে অনেকটাই গরুর মতো। একটা মানুষের সন্তানের শরীরে কিন্তু ওরকম লোম থাকে না জন্মের পরে, মনে হচ্ছে সদ্য জন্মানো একটা গরুর বাছুর আর কি বলতে হবে, কিন্তু সেটা আকার আকৃতিতে বেশ ছোট, পায়ে খুর রয়েছে, কোনো হাত নাই। মানে গরুর তো মানে আমরা 4টা পা বলি আর কি, শুধু পেছন দিকে 2টো পা রয়েছে, আর কিছু নাই। মাথা রয়েছে গরুর মতো, আর ওই 2 পায়ে খুর রয়েছে। মনে হচ্ছে এই জিনিসটা মৃত। ওদিকে পণ্ডিত মশাই কিন্তু চলে আসছেন, তাকে খবর দেওয়া হয়েছিল। পণ্ডিত মশাই আসার পর বলছেন যে খবরদার, এটাকে এখন কেউ ধরবা না। তোমরা মনে করতেছো এই জিনিসটা মৃত, না এটা মৃত না,
তোমরা এটাকে কবর দেওয়ার পর মাটিতে যদি 30 হাত মাটির নিচেও পুঁতে ফেলো, এরপরে এই মাটি খুঁড়ে দেখবার নিচে এটা নাই, এইটা এরকম মৃতর ভান ধরে পড়ে আছে। আর বালা চাকমাকে ওই গোদেও নিয়ে গেছে, ওরা এইভাবেই নিয়ে চলে যায়, কারণ ওকে দিয়ে একটা কাজ হয়ে গেছে। এখন ওর সাথে কি আচরণ ওরা করবে, বাঁচিয়ে রাখবে না মেরে ফেলবে, এটা নিশ্চিত করে বলা যায় না। তবে বালা চাকমা আর কখনোই ফেরত আসবে না। দ্রুত এইটাকে তোমরা কোথাও ফেলে দাও, এটাকে মারার চেষ্টা করো না, তাহলে ঘোর অমঙ্গল নেমে আসবে আরো বেশি করে। তাড়াতাড়ি এটাকে ফেলে দাও। এই জিনিসটাকে তো কেউ আর ধরতে চায় না, সবাই ভয় পাচ্ছে। তারপরও সাহস করে ওটাকে সরায় পাহাড়ের একপাশে ফেলে দেয়া হয়। সবাই চিন্তা করেছিল যে কোন একটা বিপদ যেন তাদের উপর নেমে আসে, এরকম একটা চিন্তা কিন্তু সবার মধ্যেই ছিল। এর মধ্যে ঘটে আর একটা ঘটনা, সেটা হচ্ছে এই ঘটনা যখন চারদিকে ছড়াছড়ি হয়ে যায়, সবাই চিন্তা করছে যে তাদের উপর একটা ভয়ঙ্কর অমানুষের অন্ধকার নেমে আসছে, একটা বিপদ নেমে আসছে। সবাই দোষারোপ করতে থাকে এই নিদারুণ চাকমার উপরে। একে তো সে অলস কুড়ে বউয়ের কামাই রোজগারের উপর নির্ভরশীল ছিল, আর তার কারণে এই সমস্যা হয়েছে। তার প্রথম স্ত্রী যখন হারিয়ে গেল, সে খোঁজ খবর নিল না, দ্বিতীয় স্ত্রীকে পাঠিয়েছে সে, এটাও তো তার একটা ব্যর্থতা। সে প্রথম দিন কেন খোঁজ খবর নিল না? গ্রামের লোকজন এই নিদারুণ চাকমার উপর ভয়ঙ্কর রকমের ক্ষিপ্ত হয়ে যায় যে এই আলসেটার কারণে এই সমস্যাটা সৃষ্টি হয়েছে। সে যদি প্রথম থেকে সতর্ক হতো তাহলে এই সমস্যা হয়তো বা হতো না। প্রথম দিন যদি সে যাইতো তাহলে তো এখানে গরুর পায়ের ছাপটা সে দেখতে পেত, তখন তো পণ্ডিত মশাইকে ডেকে কিছু একটা বলার পর সে সতর্ক হতে পারত। তাহলে সে কেন হইল না? মানে এরকম অনেক ধরনের যুক্তি তারা উত্থাপন করে নিদারুণ চাকমাকে দোষারোপ করতে থাকে। তারা একটা পর্যায়ে এমন ক্ষিপ্ত হয়ে যায়, আর ক্ষিপ্ত হওয়ার পিছনে কারণও ছিল, কারণ ওই গ্রামের অনেকেই নাকি রাতের বেলা গরুর হাঁটার আওয়াজ শুনতো, তাদের ঘরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, ফুসফুস আওয়াজ করছে। তখন তারা বুঝতে পারে তাদের উপর বিপদ নেমে আসছে। তারা নাকি এতটা ক্ষিপ্ত হয়েছিল, ওই যে ছাতিম গাছ যেখানে বালা চাকমা অজ্ঞান হয়ে পড়েছিল, ওইখানে টানতে টানতে নিয়ে যায় নিদারুণ চাকমাকে গ্রামের লোকজন। আর রাগে ক্ষোভে নিদারুণ চাকমাকে পিটিয়ে হত্যা করেই ক্ষান্ত হয় নাই, শরীরে আগুনও ধরিয়ে দিয়েছিল। এমন একটা অবস্থা, এমন ক্ষিপ্ত হয়েছিল আর কি গ্রামের লোকজন তার উপরে। এরকম একটা অপদার্থ লোক কাজ কাম তো করেই না, উল্টারও বিপদ ডেকে নিয়ে আসছে গ্রামের সবার জন্য। তার নিজের পরিবারও ধ্বংস হয়েছে, এবার গ্রামটা ধ্বংস করবে। তো এই চিন্তা থেকেই মূলত গ্রামের লোকজন এই ধরনের একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়েছিল, এবং সেটা তারা বাস্তবায়নও করেছিল। সবাই চিন্তা করেছিল যে এরপর হয়তো বা কোনো একটা সমাধান হতে পারে, যদিও বা ওই পণ্ডিত মশাই বলেছিল যে নিদারুণ চাকমাকে এরকম শাস্তি দিও না, এখানে তার কোনো অপরাধ নাই, সে অলস, এটা ঠিক আছে, কিন্তু এখানে তার আসলে করণীয় কিছু নাই, কারণ এটার সাথে লড়াই করা কারো পক্ষে সম্ভব না, আমরাও পারবো না। কিন্তু গ্রামের লোকজন কি আর ওই পণ্ডিত মশাইয়ের কথা শুনবে? তাদের ক্ষোভ তো মারাত্মক বেড়ে গিয়েছিল, যার কারণে এই ঘটনাটা নিদারুণ চাকমার সাথে তারা ঘটিয়েছিল। এই ঘটনা ঘটার বেশ কিছুদিন পর থেকে গ্রামে আরেকটা সমস্যা শুরু হয়। সেটা হচ্ছে যে দিন হোক, সন্ধ্যা হোক, রাত হোক, ওই ছাতিম গাছের ওই দিক দিয়ে যদি কেউ আসতো, অনেকেই নাকি দেখতো নিদারুণ চাকমা দাঁড়িয়ে আছে, আর তার কোলে একটা বাচ্চা, আর এই বাচ্চাটা কোনো মানুষের বাচ্চা না, ওই যে বালা চাকমার গর্ভ থেকে যে সন্তান ভূমিষ্ঠ হয়েছিল, ওই গরুর মতো দেখতে ওই জিনিসটা। নিদারুণ চাকমা নাকি দূর থেকে বলে উঠতো, কিরে আমাকে তো মারলি, আমি কিন্তু তোদেরকে ছাড়বো না, এরকম নাকি বলতো। লোকজন ভয়ও পেত খুব। তো এরকম কিন্তু বিভিন্ন সময় মানুষজন দেখেছে, তবে ওই রকম যে বড় ধরনের কোনো ঘটনা ঘটবে এমনটা দীর্ঘদিন হয় নাই। লোকমুখে শোনা যায় 2005, 6, 7 এরকম কোনো একটা সময়ে ওই শুভলং গ্রামের আশপাশ থেকে হঠাৎ করে লোকজন নাকি বিভিন্ন জায়গায় চলে যেতে শুরু করে। সেখানে তো জনবসতি কম ছিল, এখন না হয় যে পরিবেশ পরিস্থিতি হয়েছে, এখন তো রিসোর্ট হয়েছে, অনেকে ঘুরতে যায়। সেই 70 দশকের শেষ দিকে বা এর পরেও বেশ কিছু সময়, তখন তো ওখানে এরকম পর্যটন ব্যবস্থা গড়ে ওঠে নাই, লোকজনও ছিল কম। 2005, 6, 7 এরকম কোন একটা সময় নাকি হঠাৎ করে লোকজন ওখান থেকে চলে যাওয়া শুরু করেছিল। কারণ হচ্ছে তারা হঠাৎ করেই নাকি ওই গোদেও দেখতো, ওই জিনিসটা ওদিক দিয়ে ঘোরাফেরা করে, তারাও ভয় পেতে থাকে। এরকম করে লোকজন ওখান থেকে চলে যাওয়া শুরু করেছিল, এরকমটা শোনা যায় আর কি।
আর এরপরে আবার বিষয়টা কমে এসেছে। এই জিনিসটা নাকি এখনো চলমান রয়েছে। অনেক পর্যটকরাই কিন্তু নাকি বিভিন্ন সময় ভয়ঙ্কর কোনো একটা গোদেওকে নাকি ওখানে দেখেছেন। এমনটা শোনা গিয়েছিল, এরকম ছোট ছোট বেশ কয়েকটা ঘটনা পর্যটকদের মুখ থেকে শোনা গেছে বলে রবি ভাই জানিয়েছেন যে ওইটার ওই পাশে তো কাপ্তাই লেক রয়েছে, ওইখানটাতে একজন পর্যটক সন্ধ্যার দিকে বসেছিলেন। উনি ওই কানে হেডফোন লাগিয়ে কিছু একটা শুনছিলেন, গান বা অন্য কোনো কিছু শুনছিলেন আর কি। এটা খুব বেশি দিন আগের কথা নয়, অল্প কিছুদিন আগের কথা। হঠাৎ করে নাকি পাথরের উপর বাড়ি দিলে যেরকম একটা শব্দ হয় ওরকম শব্দ হলো। তো ওনার কানে যদিও বা ওই হেডফোনের শব্দ হচ্ছিল, কিন্তু ওই শব্দটাকে ছাপিয়ে ওই পেছনের শব্দটাই ওনার কানে চলে আসে। উনি চমকে যখন পেছন দিকে তাকিয়েছেন, উনি দেখেন যে 10-15টা মহিষ এক জায়গা করলে যেরকম বড় হবে, মানে 10-15টা মহিষ যদি একটা মহিষের ভিতরে ঢুকিয়ে দেওয়া যায় সেটা কত বড় হয়ে যাবে, ওই রকম বিশাল আকৃতির মহিষ টাইপের বা গরু টাইপের কোনো একটা প্রাণী অল্প কয়েক সেকেন্ডের জন্য দেখেছিলেন। ওই জিনিসটা মনে হচ্ছে ওনাকে ধাক্কা দেওয়ার জন্য ওনার দিকে তেড়ে আসছে ফোঁস ফোঁস শব্দ করতে করতে। ওইটা দেখে উনি মারাত্মক ভয় পেয়েছিলেন, দ্রুত ওখান থেকে সরে চলে এসেছিলেন। আর এটা উনি পরবর্তীতে বলেছিলেন যে উনি এই জিনিসটা দেখেছেন। এটা কিন্তু ওই শুভলংয়ের ওখানেই, যেখানে শুভলং ঝর্ণা রয়েছে ওর কাছাকাছি জায়গাতেই। এরকম আরো বেশ কয়েকটি ছোট ছোট ঘটনা শুনতে পাওয়া যায়। আর এই ঘটনার একটা পর্যায়ে কিন্তু বলেছি, এই গোদেওগুলো যখন এরকম কোন একটা জায়গা একবার বাছাই করে সেই জায়গাতে তারা আসতে থাকে। আর ওরা যখন মানুষের গর্ভে সন্তান ট্রান্সফর্ম করতে সক্ষম হয়, এরা 2 মাসেরও কম সময় নাকি ভূমিষ্ঠ হয়। আর এরা অতি দ্রুত বেড়ে যায়, মানে অর্থাৎ তারা পরিণত বয়স্ক হয়ে যায়। তাহলে এটাই কি সেই গোদেও যে এখন শুভলংয়ের আশেপাশে মাঝে মাঝে দেখা দেয়? তবে এখন খুব বেশি দেখা দেয় না, মাঝে মাঝে দেখা দেয়। এটা একটা মিথ, একটা লেজেন্ডও বলতে পারি আমরা। এটার একদম 100% সত্যতা নির্ণয় করা অত্যন্ত কঠিন ব্যাপার। যারা অত্র এলাকায় রয়েছেন, যারা এই বিষয়টা সম্পর্কে জানেন, তারা এটা ভালো করে বলতে পারবেন। এরকম একটা রহস্যময় ঘটনা দিয়েই আজকের এই এপিসোডটি শুরু করলাম। ইয়ারও ঘটনাও কিন্তু মারাত্মক একটা রহস্যময় ঘটনা ছিল, আপনাদের নিশ্চয়ই মনে আছে। হার্ডিঞ্জ ব্রিজের ওইখানে ওই পদ্মা নদীতে কি হয়েছিল। এবারও কিন্তু আমরা এমনই এক রহস্যময় ঘটনা দিয়ে শুরু করলাম। এটাই ছিল ঘটনাটা আসলে শুরু আমরা বলতে পারি, কিন্তু এটা শেষ আর আমরা বলতে পারবো না। এটা শেষ যে কোথায় হবে এটা আল্লাহ তাআলা ভালো জানেন। ধারণা করা হয় এটা একটা চলমান ঘটনা, এটা এখনো চলছে। সুতরাং ওখানে বেড়াতে যারা যাবেন, নিঃসন্দেহে একা একা সন্ধ্যার পরে ঘুরবেন না, এটা আমি পরামর্শ দিব। ওই গোদেও এসে ধরবে এই জন্য না, সন্ধ্যার পরে এমনিতেও পাহাড়ি এলাকায় বাইরে যাওয়াটা ঠিক হবে না। সেই অর্থেও আমরা সতর্ক থাকবো। ধন্যবাদ জানাচ্ছি আবারও রবি ভাইকে আর আনোয়ার ভাইকে, যিনি এই ঘটনাটি রবি ভাইকে বলেছিলেন। প্রিয় লিসেনার্স, চলে যাব আমাদের এবারের উইন্টার হরর কার্নিভালের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি রবি ভাই যার কাছ থেকে সংগ্রহ করেছেন তার নাম আফজাল। তার বাড়ি নেত্রকোনাতে। এই আফজাল ভাই উনি একজন নির্মাণ শ্রমিক। বিশেষ করে রাস্তা তৈরির সময় যেই নির্মাণ শ্রমিকরা কাজ করেন উনি তাদের মধ্যেই একজন। এই আফজাল ভাই উনি ঘটনাটি সংগ্রহ করেছেন তার বাবার কাছ থেকে, অর্থাৎ তার বাবার কাছ থেকেই উনি এই ঘটনাটি শুনেছিলেন। শিক্ষণীয় একটি ঘটনা। সেই ঘটনাটি এখন আমরা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ঘটনাটি মূলত যার সাথে ঘটে তার নাম নিমতাস দাস। তার বাড়ি নেত্রকোনা জেলার মদন উপজেলার মগরা ইউনিয়নের মাগরকান্দা গ্রামে। সময়কাল 2005। এই নিমতাস দাস উনি স্থানীয় বাজারে একটি মুদিখানার ছোটখাটো দোকান চালাতেন। অভাবের সংসার ছিল, তবে খুব যে অভাবী ছিলেন বিষয়টা এরকম না। নিমতাস দাস হিন্দু হলেও উনি কিন্তু ধর্মীয় আচার অনুষ্ঠান, পূজা পার্বণ এগুলোতে খুব একটা বিশ্বাস করতেন না।
উনি এগুলো পালন করতেন না বললেই চলে। ধর্মীয় বিশ্বাসের প্রতি আসলে তার একদমই আস্থা ছিল না। উনি এভাবেই নিজের বিশ্বাসকে নিজের মধ্যে লালন করছিলেন। পরিবারের লোকজন ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করলেও উনি সেটা বাধা দিতেন না, কিন্তু নিজে এই বিষয়ে ইনভলভ হতেন না সেভাবে। এভাবেই চলছিল দিনকাল। একদিন হয় কি, 5-6 জনের বেদেনি, এই বেদেনিদের একটা দল আসে ওই গ্রামে। ওই গ্রামে যখন আসে, বিভিন্ন বাড়িতে তারা যাচ্ছে, তারা তো বিভিন্ন ধরনের কথা বলে। সাপ নিয়ে আসে, সাপ খেলা দেখায়, তারপরে বলে যে এই বাতের ব্যথা, কোমরের ব্যথা, তারপরে শিঙ্গা লাগানো, যেটাকে আমরা অনেকে হিজামাও বলে থাকি, একটা বিশেষ পদ্ধতিতে দূষিত রক্ত শরীর থেকে বের করে ফেলা, এটা তারা শিঙ্গা লাগায়। আর আধুনিক পদ্ধতিতে এটাকে হিজামা বলা হয় আর কি। তো এটা কিন্তু স্বাস্থ্যসম্মত একটি চিকিৎসা। তো ওনারা তো ওই যে শিঙ্গা লাগায়, শিঙ্গা লাগানোর পর দেখা যাচ্ছে শরীরের বেশ কিছু ব্যথা উপশম হয়। এই কারণে কিন্তু অনেকেই এই বেদেনিদেরকে দিয়ে কিন্তু শরীরে শিঙ্গা লাগান, যেটা এখনো কিন্তু চলমান রয়েছে। তো এরকম 5-6 জনের বেদেনিদের একটা দল ওই গ্রামে এসেছে। তারা এরকম হাঁক ছেড়ে বলছে যে আমরা এটা করি। এর মধ্যে হয়েছে কি, এই যে বৃদ্ধা দাদি, এই নিমতাস দাসের যিনি বৃদ্ধা দাদি, ওনার ছিল কোমরে বেজায় ব্যথা। ওনার প্রয়োজন ছিল শিঙ্গা লাগানোর। উনি ওই বেদিনীদেরকে ডাকেন। ডাকার পর বেদিনীরা আসে। আসার পরে শিঙ্গা লাগাতে বলা হয়। কয় টাকা? বলে মাত্র 2 টাকা দিতে হবে। বলে মাত্র 2 টাকা, ঠিক আছে দেব। ওই দাদিকে তারা চিকিৎসা শুরু করে। এর মধ্যে হয় কি, নিমতাস দাস দুপুরের খাবার খাওয়ার জন্য বাড়িতে চলে আসছে। এসে দেখে এই 5-6 জনের বেদিনীদের একটা দল বাড়িতে বসে আছে, আর তার দাদি তার কাছ থেকে চিকিৎসা নিচ্ছেন, ট্রিটমেন্ট নিচ্ছেন। এমনিতেই তো তার ধর্মীয় বিশ্বাস কমই রয়েছে, আর এই বেদেনীদেরকে উনি একদমই দেখতে পারতেন না। বিভিন্ন জায়গায় কিন্তু এই বেদেনীদের দ্বারা অনেক মানুষ হেনস্থা হয়। তারপর দেখা যাচ্ছে যে এরকম শিঙ্গা লাগানোর কথা বলে, সাপ খেলা দেখানোর কথা বলে অনেক বাড়ি থেকে কিন্তু বিভিন্ন জিনিস চুরিও হয়ে যায়। এই চিকিৎসা পদ্ধতিকে উনি টোটালটা একটা ভাওতাবাজি মনে করতেন। উনি দেখলেন যে তার দাদি এই ট্রিটমেন্টটা নিচ্ছেন, তো ওই সময় কিছু বলেন নাই। যখন ট্রিটমেন্টটা নিয়ে শেষ হলো, এরপর তো নিমতাস দাস এই বেদানীদের উপর বেজায় ক্ষিপ্ত হয়ে যান। বিশ্রী ভাষায় গালিগালাজ শুরু করেন, অনেক অপমানজনক কথাবার্তা বলেন। এই বেদেনীদের যিনি সর্দারনি ছিলেন, মানে এই 5-6 জন যারা আসছে, এদের মধ্যে তো একজন সর্দারনি আছে, আর তাদের সবার সর্দার কিন্তু একজন পুরুষ, সে তো আর আসে নাই। তো এই সর্দারনি উনি অপমানিত হয়ে একদম কান্না করতে থাকেন। উনি বলতে থাকেন যে অনেকেই তো অনেক কটু কথা বলে, কিন্তু তুমি এমন কিছু কথা বললা যা একদম হৃদয়ে তীরের মতো বিঁধে গেছে। এত কষ্ট দেয়া কথা আমরা খুব কমই শুনি, কাজটা তো তুমি ভালো করলা না। তখন এই যে দাদি যিনি, উনি বারবার ওই নিমতাস দাসকে বলতেছেন যে বাবারে তুই থাম, এভাবে কথা বলতে হয় না, মানুষকে এভাবে ছোট করতে হয় না। নিমতাস দাসও তো থামে না। ওই যে বেদেনী যিনি সর্দারনি, উনি আসলে খুব ভদ্র ভাষায় নিমতাস দাসের সাথে কথা বলেছিলেন, আর অন্য বেদিনীরা কিন্তু টু শব্দটাও করেনি। ওই যে সর্দারনি, উনি বলেছিলেন যে কেউ কোনো কথা বলবে না, কিছু যদি বলতে হয় আমি বলবো। তো উনি ওইভাবেই ভদ্র ভাষায় কথা বলেছিলেন। কিন্তু নিমতাস দাস তাদের এই ভদ্রতার মর্যাদা আসলে রক্ষা করেনি। যতই ভদ্র ভাষায় ওই সর্দারনি কথা বলুক, নিমতাস দাস আরো ক্ষিপ্ত হয়ে যাচ্ছিলেন। মানে তার মনের মধ্যে জমে থাকা যত ক্ষোভ সব গালিগালাজের মাধ্যমে এদের উপর ঝাড়ছিলেন। বৃদ্ধা দাদি কোনোভাবেই নিমতাস দাসকে সংবরণ করাতে পারছিলেন না। এক পর্যায়ে বৃদ্ধা দাদি নিমতাস দাসের হয়ে সর্দারনির কাছে এবং অন্যান্য বেদেনীদের কাছে ক্ষমা চান। আসলে ওই সময়ের প্রেক্ষাপটটা এমন ছিল যে ওই সর্দারনি বলেছিলেন যে হে দাদি, তুমি তোমার নাতির হয়ে ক্ষমা চাচ্ছ, তোমার নাতির মধ্যে তো কোনো অনুশোচনা দেখি না, আমাদেরকে অপমান করে সে এক পৈশাচিক আনন্দ পাচ্ছে, কাজটা তো ভালো করে নাই। এই অপমান আমি হজম করলাম না, এই অপমানের শোধ আমি নেব।
এই বলেই ওই সর্দারনি কি করলেন, এই নিমতাস দাসের বাড়ির দক্ষিণ সাইডে গেলেন। যাওয়ার পর কিছুটা মাটি, ওখানে একটু ভেজা মাটি ছিল, একটু কাদা মাটির মতো আর কি, এইটা নিলেন এক মুঠ। এরপর বাড়ির উত্তর পাশে গেলেন। উত্তর পাশে যাওয়ার পর সেখানেও কিছুটা ভেজা মাটি ছিল, ওখান থেকে কিছুটা মাটি নিলেন। নেওয়ার পর ওনার কাছে থাকা যে ঝোলা, এই ঝোলার মধ্যে একটা বক্স ছিল, ওর মধ্যে সাপ ছিল কি ছিল না এটা আসলে ওনারা বুঝতে পারেন নাই। তো ওই বক্সের মধ্যে মাটিটা রাখলেন। এরপর নিমতাস দাসকে বলে গেলেন, মনে রাখো তোমার অপমান কিন্তু হজম করি নাই, এই অপমানের শোধ নেব। এই বলে অন্য যে সদস্য যারা ছিলেন তাদেরকে বলে, এই তোরা ওঠ, চল, আজকে আর কোনো বাড়িতে যাব না, সোজা আমাদের যে জায়গা সেখানে চলে যাব। এই বলে সবাই মন খারাপ করে বাড়ি থেকে বের হচ্ছেন। একদম শেষ দিকে বের হচ্ছেন সেই সর্দারনি। বের হওয়ার আগে মাথাটা ঘুরিয়ে এমন ভাবে ওই নিমতাস দাসের দিকে তাকিয়েছিলেন, ওই তাকানোটা কিন্তু ওই দাদিও খেয়াল করেছিলেন, নিমতাস দাসও খেয়াল করেছিলেন। ওই তাকানোর মধ্যে খুবই একটা ভয়ঙ্কর হিংস্রতা ছিল। দাদি নিমতাস দাসকে অনেক করে বকাঝকা করছেন যে তুই যা যায় ওর কাছে একটু মাপটপ চায় আয়, এভাবে তো মানুষকে অপমান করা ঠিক না। নিমতাস দাস এই বিষয়ে কোনো পাত্তাই দেন নাই। একদিন কেটে যায়, 2 দিন কেটে যায়, সবকিছু স্বাভাবিক। নিমতাস দাস রাতের বেলা শুয়ে আছে, পাশে তার স্ত্রী, 6 বছরের কন্যা সন্তান, আর তার 2 বছরের যেই ছেলেটা, এই ছেলেটা আবার দাদির সাথে ঘুমাতো। কখনো কখনো দাদির সাথে ঘুমাতো, কখনো মা বাবার সাথেও ঘুমাতো। দাদি যেহেতু বৃদ্ধা মানুষ, একা ঘুমাতে ভয় পেতেন, অধিকাংশ সময় দেখা যেত যে ওই 6 বছর বয়সী কন্যা সন্তানটাই তাদের সাথে বেশি ঘুমাতো। মাঝে মাঝে আবার ওই যে নাতি ছেলেটা 2 বছর বয়সী, সে আবার দাদি দাদি বলতো, ওই রাত্রে আবার দাদির সাথে ঘুমাতো। তো এই 2 দিন পরের যে রাত্রিটা, ওই রাত্রিতে আবার 2 বছর বয়সী ছেলেটা দাদির সাথে ঘুমিয়েছিল অন্য একটা রুমে, আর 6 বছর বয়সী মেয়েটা ঘুমিয়েছিল মা বাবার পাশে। রাত আনুমানিক কয়টা বাজে এটা নিমতাস দাস আসলে বলতে পারেন না। উনি ঘুম থেকে উঠে পড়েন, ওনার ওয়াশরুমে যাওয়ার দরকার হয়েছে। উনি যখন ঘুম থেকে উঠে চৌকি থেকে নিচে নামবেন, তখন হারিকেনের আবছা আলোতে দেখতে পান ভয়ঙ্কর একটা দৃশ্য। ওনার ঘরের যে মেঝে, এটা মাটির ছিল, মেঝেতে মনে হচ্ছে অসংখ্য সাপ, কালো কুচকুচে সাপ কিলবিল করছে। শুধু তাই না, মনে হচ্ছে যে মাটি ফুঁড়ে নতুন নতুন সাপও বের হচ্ছে। শুধু এখানেই সমাপ্ত না, এটাও মনে হচ্ছে যে ঘরের যে বেড়া, এই বেড়া ছিদ্র করে বাইরে থেকে সাপ ঢুকছে। আর প্রত্যেকটা সাপের চোখ হলুদ এবং চোখগুলো মনে হচ্ছে জ্বলছে, ছোট ছোট চোখ কিন্তু জ্বলছে, আর এগুলো যে হলুদ এটাও বোঝা যাচ্ছে। এটা দেখার সাথে সাথে উনি তো প্রচন্ড রকমের ভয় পেয়ে যান। ভয় পেয়ে উনি লাফ দিয়ে আবার বিছানায় উঠে পড়েন। ওনার স্ত্রীকে ওই সময় না ডেকে, আসলে ভয় পেয়েছেন তো, ওনার সময় সেন্স কাজ করছিল না। ওনার মেয়ে পাশে ছিল, মানে উনি বিছানার যেই পাশে ছিলেন আর কি, মাঝখানে তো মেয়ে ছিল। মেয়েকে ডাকছেন, এই মা ওঠ ওঠ ওঠ, তো দেখতো কি। তো মেয়েটা ডাকার সাথে সাথে, অনেক সময় দেখা যায় না যে অনেক রাত্রেবেলা আমরা যখন গভীর ঘুমে মগ্ন থাকি, তখন এক ডাকে কিন্তু আমরা উঠি না, আমরা হু হা এরকম করে তারপরে উঠি। উঠে আবার বলি কি হয়েছে, মানে সেন্স আসতে আমাদের সময় লাগে। উনি যখনই ডাক দিয়েছেন, মনে হলো মেয়েটা একদম রোবটের মতো উঠে বসলো। বসার পর তার বাবার দিকে যখন তাকিয়েছে, বাবা তো চমকে উঠেছেন। উনি দেখলেন মেয়েটার চেহারা একদম কুচকুচে কালো। তার মেয়েটা কিন্তু এতটা কালো ছিল না, কিন্তু কুচকুচে কালো মনে হচ্ছে তার চেহারা, আর চোখ দুটো হলুদ হয়ে জলজল করছে। আর মাথার যে চুলগুলো, মনে হচ্ছে চুলগুলো নড়াচড়া করছে, বাতাসে যেমন ওড়ে, বিষয়টা এরকম না, মনে হচ্ছে তার চুলগুলো অনেক মোটা মোটা হয়ে গেছে, চুলগুলো নড়াচড়া করছে বললে ভুল হবে, চুলগুলো কিলবিল করছে। উনি দেখতে পেলেন যে তার মেয়ের চুলগুলো মনে হচ্ছে প্রত্যেকটা চুল এক একটা সাপ হয়ে গেছে, সেগুলো এরকম কিলবিল করছে। মেয়েটা কোনো কথাই বলে নাই। নিমতাস দাসকে
পেছন থেকে, মানে তার যে কোমরের অংশ, এই অংশে দিয়েছে এক লাথি। লাথি খাওয়ার সাথে সাথে নিমতাস দাস উপর হয়ে পড়ে গেছে ওই মেঝের উপরে। আর নিমতাস দাস দেখে যে অসংখ্য সাপ তার শরীরের উপর দিয়ে কিলবিল করছে। একটাও কামড়াচ্ছে না, তবে তার শরীরের উপর দিয়ে কিলবিল করছে, হাতের উপর দিয়ে, পায়ের উপর দিয়ে, গলার উপর দিয়ে, চোখের উপর দিয়ে, নাকের উপর দিয়ে, ঠোঁটের উপর দিয়ে, সব দিক দিয়ে। সে তো প্রচন্ড জোরে চিৎকার চেঁচামেচি করছে, এই কি হলো রে, এত সাপ আসলো কোত্থেকে রে, এই সাপ আমারে মেরে ফেললো রে, খেয়ে ফেললো রে, এরকম করে চিৎকার করছে, কে কোথায় আসো বাঁচাও, এরকম চিৎকার করছে। অবাক করা ব্যাপার হচ্ছে যে তার স্ত্রী তো পাশেই চকিতে শুয়ে আছে, তার ঘুম কিন্তু ভাঙছে না। এভাবে কতক্ষণ উনি চিৎকার চেঁচামেচি করেছেন তা উনি ঠিক বলতে পারেন না। হঠাৎ করে ওনার জ্ঞান ফেরত আসে। তখন উনি দেখেন যে ওনার স্ত্রী ওনাকে হাত দিয়ে ধরেছেন এবং বলছে, এই কি হয়েছে, ওনাকে ঝাঁকে দিয়েছে, কি হয়েছে, এরকম করতেছো কেন? উনি তখন বলে যে, কি হয়েছে, তুমি আমার চিৎকার চেঁচামেচি শোনো নাই? বলে, না তো, আমি তো দেখলাম তুমি এই ফ্লোরের উপর পড়ে আছো, কেমন যেন ছটফট করতেছো, তো ফ্লোরের উপর কিভাবে আসলা? তুমি তো বিছানার উপর শুয়েছিলা, যেহেতু এক কিনারে শুয়েছিল হয়তো বা গড়ায় পড়ে গেছো, তো ছটফট করতেছিলা কেন, কোনো দুঃস্বপ্ন দেখছো? উনি ওই অবস্থাতে আর কিছু বলেন না। উনি দেখেন যে ওখানে কোনো সাপটা কিচ্ছু নাই, ফ্লোর একদম স্বাভাবিক, যে ফ্লোরগুলো ফুরে ফুরে সাপ বের হচ্ছিল সেগুলো সবকিছু স্বাভাবিক। উনি হারিকেনের আলোটা একটু বাড়িয়ে দিয়ে দেখার চেষ্টা করলেন যে এই বেড়া দিয়ে যে সাপ ঢুকছিল, বেড়ার কোথাও ছিদ্র আছে কিনা, দেখলেন না, একদম সবকিছু স্বাভাবিক। আসলে ব্যাপারটা কি হলো, কি হচ্ছেটা কি আসলে এগুলো? উনি ওই রাত্রে ভাবলেন যে সবকিছু মনে হয় দুঃস্বপ্ন দেখেছেন, কিন্তু তার কোমরে প্রচন্ড ব্যথা, তার মেয়ে এই যে লাথি দিয়েছিল, এই ব্যথাটা মারাত্মক ভাবে তাকে ওই সময় পেইন দিচ্ছিল। উনি দেখলেন তার মেয়ে দিব্যি ঘুমায় আছে, সবকিছু স্বাভাবিক, চুল স্বাভাবিক। উনি ওই সময় আর কিছু বললেন না। উনি ওই রাত্রে শুয়ে পড়লেন। সকালে উঠে উনি তো দোকানে চলে গেছেন। সন্ধ্যার দিকে উনি তাড়াতাড়ি বাড়িতে চলে আসেন। এমনিতে একটু রাত করে আসতেন, তবে ওই দিন সন্ধ্যার দিকে উনি বাড়িতে চলে আসেন। বাড়িতে আসার পর যখন ঘরে ঢুকেছেন, ঘরে ঢোকার আগে উনি দেখেন যে ওনার মেয়ে, ওনার ছেলে তার দাদির সাথে বসে খেলা করছে, গল্প করছে। তো উনি ঘরে ঢুকেছেন, ঘরে ঢুকে দেখেন যে ওনার স্ত্রী খাটের উপরে বসে আছে, বসে এক হাত দিয়ে একটা চিরুনি নিয়ে মাথার চুল আঁচড়াচ্ছে। উনি যখন ঘরে ঢুকেছেন তখন ওনার স্ত্রী বলেন যে, আমার মাথার চুলটা একটু আঁচড়ে দাও তো। এই কথা শোনার পর এই নিমতাস দাস কিন্তু কিছুটা অবাক হয়েছেন, কেননা ওনাদের বৈবাহিক জীবন প্রায় 8-9 বছরের। এর মধ্যে একটা দিনের জন্য ওনার স্ত্রী কখনো ওনাকে চুল আঁচড়ে দেবার কথা বলে নাই। এমনকি এমনি ছোটখাটো কিছু কাজ যেগুলো অনেক সময় অনেকেই করে দেয়, সেগুলো ওনার স্ত্রী ওনাকে কখনো বলেন নাই। আজ এই সময় হঠাৎ করে চুল আঁচড়ে দেবার কথা কেন বলল? বিষয়টা উনি একটু অবাক হয়েছেন, তবে বিষয়টা যে অস্বাভাবিকভাবে নিয়েছেন বিষয়টা এরকম না, উনি স্বাভাবিকভাবেই নিয়েছেন। হতেই পারে চুল আঁচড়াতে কষ্ট হচ্ছে, এক হাত দিয়ে অসুবিধা হচ্ছে, বলতেই পারে। আর কখনো বলে নাই যে এই কারণে, আর কখনো বলবেই না, বিষয়টা এরকম না। এখন প্রয়োজন হয়েছে বলছে, আগে প্রয়োজন হয় নাই বলে নাই। উনি বলেন, আচ্ছা ঠিক আছে, তুমি একটু এগিয়ে বসো, আমি চুল আঁচড়ে দিচ্ছি। উনি তো বিছানার এক সাইডে বসেছিলেন, উনি একটু এগিয়ে বসেন। ওনার স্বামী বিছানার উপরে ওনার পিঠের দিকটাতে বসে চুল আঁচড়ানো শুরু করে দেন। উনি যখনই চুল আঁচড়ানো শুরু করেছেন, উনি দেখেন একই, ওনার চুলগুলো অনেক মোটা মনে হচ্ছে, এক একটা চুল অনেক মোটা মনে হচ্ছে। মোটা কেমন? একটা কেঁচো কি পরিমাণ মোটা হয়, আর কেঁচো যেরকম কিলবিল করে, মনে হচ্ছে এই চুলগুলো ঠিক কেঁচোর মতো মোটা আর কিলবিল করছে, লম্বা লম্বা কেঁচোর মতো চুল এইভাবে কিলবিল করছে। পরে উনি খেয়াল করলেন যে এগুলো তো চুলই না, এগুলো খুবই চিকন চিকন অসংখ্য সাপ যেগুলো কিলবিল করছে। এটা দেখার সাথে সাথে উনি হাতে ওই চিরুনি নিয়ে লাফ দিয়ে বিছানা থেকে নেমে যান। নামার পর উনি যখন ওনার স্ত্রীর দিকে তাকিয়েছেন, দেখতে পান ওনার স্ত্রীর চেহারা ভয়ঙ্কর রকমের কালো, আর তার চোখ দুটো সম্পূর্ণ রকমের হলুদ, মনে হচ্ছে হলদে কোনো লাইট জ্বলছে। এইটা দেখার সাথে সাথে উনি তো প্রচন্ড জোরে একটা চিৎকার দিয়ে ঘর থেকে বাইরে বের হন নাই, উনি দাঁড়ানো থেকে বসে পড়েন। ওনার এই চিৎকার শোনার পর ওনার যে দাদি তো চলে আসেন। বলে, কি হয়েছে রে,
তখন উনি দেখেন যে বিছানার উপর কেউ নাই। শুধু তাই না, দাদি প্রথমে ঢুকেছেন, পরে ওনার স্ত্রী ঢুকেছেন। বলে কি হয়েছে? বলে যে উনি মানে উত্তর দিচ্ছেন যে না কিছু হয় নাই, একটু চিরুনি দিয়ে চুল আঁচড়াতে যায় বিছানা থেকে পড়ে গেছি। তখন দাদি বলতেছেন যে এত বড় একটা ছেলে, তুই বয়স হয়ে গেছে প্রায় 40 বছর, তুই বিছানা থেকে চুল আঁচড়াতে পড়ে গেলি কিভাবে? তখন ওনার স্ত্রী বলেন যে চুল আঁচড়াতে যায় পড়ে গেলাম, মানে কেউ চুল আঁচড়াতে যায় পড়ে নাকি? উনি বিষয়টা আসলে আমতা করে এড়িয়ে যান। ওনার হাতে যে চিরুনিটা ছিল, উনি দেখলেন যে ওই চিরুনিতে যে চুল লেগে আছে, ওই চুলটা লম্বা লম্বা, তবে এটা স্বাভাবিক চুল, মনে হচ্ছে ওনার স্ত্রীর মাথার চুলই বলে মনে হলো আর কি। বিষয়টা তখনও কিন্তু উনি পরিবারের কারোর সাথে শেয়ার করেন নাই। এইভাবে চলে যায় আরো একটা দিন। এরপরে উনি রাতের বেলা বিছানায় শুয়ে আছেন, হঠাৎ করে মনে হলো কোনো একটা বড় মোটা কালো সাপ ওনার পায়ের উপর দিয়ে বেয়ে বেয়ে চলে গেল। উনি লাফ দিয়ে উঠেছেন, আরে কি গেল রে? উনি দেখলে ওই সাপটা ঘর থেকে বাইরে বেরিয়ে গেল, দরজা বন্ধ, তারপরও অনায়াসে বাইরে বেরিয়ে চলে গেল। ওই রাত্রে তো উনি ওইটা দেখেছেন। এরপর থেকে আর একটা ভয়ঙ্কর সমস্যা ওনার সাথে শুরু হয়ে গেল। সেটা হচ্ছে উনি যখনই ঘুমাতেন, দিনে হোক রাত্রে হোক, উনি স্বপ্নের মধ্যেই দেখতেন কোন একটা সাপ ওনাকে কামড় দিয়েছে। কামড় দেওয়ার সময় সেই ব্যথাটা উনি কিন্তু পেতেন। যখন উনি ঘুম ভেঙে চোখটা খুলতেন, উনি দেখতেন যে সত্যি কোনো একটা সাপ ওনার শরীরের উপর থেকে নেমে চলে গেল, এবং সাপ যেখানে কামড় দিয়েছে ওই জায়গাটা উনি দেখতেন যে সাপের যে দাঁতের দাগ সেটা হয়ে আছে। এইটা দেখার সাথে সাথে উনি প্রথমেই চলে গেছেন এক ওঝার কাছে। ওনাদের গ্রামে একটা ওঝা ছিল, সাপুরে প্লাস ওঝা, তার কাছে চলে গেছেন। তো ওঝা ঝাড়ফুঁক করে দিয়েছে, আর কোনো সমস্যা হয় নাই। উনি আর হসপিটালেও যাওয়ার প্রয়োজন বোধ করেন নাই, যেহেতু সাপটা আসলে কেমন ছিল, সাপের ধরন কেমন ছিল, এটা কিন্তু ওঝা জিজ্ঞেস করেছিলেন। ওঝা বলে এটা মনে হয় জিন সাপ হবে, এটা ঝাড়ফুঁক করলেই ঠিক হয়ে যায়। তো সত্যি ঝাড়ফুঁক করাতে ঠিক হয়ে গেল। এই সমস্যাটা কিন্তু প্রতিনিয়ত হতে থাকলো। ঘুমালেই উনি দেখতেন সাপে কামড়ায়, আর ঘুম থেকে উঠলে ওই সাপটাকে দেখতে পেতেন, সাপটা চলে যাচ্ছে, বেশ মোটা কালো সাপ, আর এর চোখ হলুদ। এরকম কয়েকটা দিন তো গেল, আর সাপে কামড় দিলে উনি ওঝার কাছে চলে যেতেন, ঝাড়ফুঁক করতেন, ঠিক হয়ে যেত, ডক্টরের কাছে যেতেন না। সাপ কেন কামড়ায় উনি তো এটা বুঝতে পারেন না। এরপর এক রাতে ঘটে আর একটা মর্মান্তিক ঘটনা। ওনার ছেলে ওনার দাদির কাছে, ওনার মেয়ে, ওনার ওয়াইফ ওনার পাশে শুয়ে আছে। রাত আনুমানিক কয়টা ওনার ঠিক মনে নাই। ওনার ঘুম ভেঙে যায়, তবে ঘুমের মধ্যে যে সাপ কামড় দিয়েছে এই কারণে ঘুম ভাঙে না। ওনার কাছে মনে হলো ওনার পায়ের উপর দিয়ে ভারী কিছু চলে যাচ্ছে, আর সাপের শরীরটা অনেকটা পিচ্ছিল হয়, মনে হচ্ছে ওরকম পিচ্ছিল কিছু চলে গেল। উনি যখন চোখটা খুলেছেন, উনি সত্যিই দেখলেন যে এবারে সাপটা বেশ মোটা। সাপ ঠিক আছে, বেশ মোটা, এটা আগের মতোই ঘর থেকে বের হয়ে চলে গেল। কিন্তু উনি স্বপ্নের মধ্যে কিন্তু কামড় খান নাই। তাহলে সাপটা এখানে কি করতে এসেছিল? কি মনে করে উনি যখন পাশে ফিরে ওনার মেয়ের দিকে তাকিয়েছেন, তখন উনি আটকে উঠেছেন। উনি দেখেন ওনার মেয়ের মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। উনি তো বুঝতে পেরেছেন ঘটনাটা কি হয়েছে। তাড়াতাড়ি ওনার ওয়াইফকে ঘুম থেকে ডেকে তোলেন, হারিকেনের আলো বাড়ান। ওনার ওয়াইফ এবং উনি দুজনেই দেখতে পেলেন ওনার মেয়ের শরীর নীল বর্ণ ধারণ করেছে। চিন্তা করলেন যে তাড়াতাড়ি সাপুরের কাছে নিয়ে যাই, দেখি কিছু করতে পারে কিনা। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। বুঝতে পারলেন যে তার মেয়ে আর এই পৃথিবীতে নেই। তারপরও সাপুরিকে ওই রাত্রি ডেকে আনা হয়েছিল। সাপুরে এসে বললেন যে এবারের সাপটা তো আসল সাপ বলে মনে হচ্ছে, আর সেই সাপের কামড়েই তার মৃত্যু হয়েছে। আসল সাপ না জিন সাপ, এটা সাপুরে ওই সময় বুঝতে পারেন নাই। কারণ সাপুরে নাকি তার জায়গা থেকে চেষ্টা করেছিলেন কেনই সমস্যা হচ্ছে, সাপুরে কিছুই ধরতে পারেন না যে আসলে সমস্যাটা কি। যখন মেয়েটা মারা গেল তখন উনি তো বিলাপ করছেন, তার দাদিও বিলাপ করছেন,
তার নাতির মেয়ে মারা গেল। মেয়েটার মা বিলাপ করছে, বিলাপ করতে করতে এমন কিছু কথা আফসোস করে এই নিমতাস দাস বলে ফেলেছেন, সেটা দাদি আবার শুনেছে। তখন উনি বলছেন যে, তুই কি বললি এইটা আবার বলতো। তখন উনি বলতেছেন যে, হ্যাঁ এরকম এক রাত্রে আমি তো এরকম পড়ে গেছিলাম বিছানা থেকে, এরকম সাপ, মানে ওই যে ঘটনাগুলো এগুলো খুলে বলছেন আর কি। তারপরে প্রতিনিয়ত সাপে কামড়ায়, উনি এরকম সাপ দেখেন, স্বপ্নের মধ্যে কামড়াচ্ছে, উনি তো দৌড়ে দৌড়ে যান ওঝার কাছে, এরকম বেশ কিছু বিষয় বলেন আর কি। সাপের চোখ হলুদ, আর ওই যে ওই দিন সন্ধ্যার সময় ওনার স্ত্রী মনে করে উনি যে চুল আঁচড়ে দিতে গিয়ে কি একটা দেখেছিলেন, এটা ওনার দাদিকে বলেন। তখন ওনার দাদি বলেন যে, তুই এই সমস্ত বিষয় একদম শুরুতে কেন বললি না? ঘটনা তো স্বাভাবিক না রে, তোর মেয়েকে তো কোনো সাপে আসলে কামড়াই নাই, সাধারণ সাপে। তোর মেয়েকে কেটেছে সর্পদেও, এগুলো খুব ভয়ঙ্কর শ্রেণীর জিন। তুই এগুলো আগে বলতি, এখন একটা মানুষ পৃথিবী থেকে চলে গেল, আর কি ফেরত আসবে? কেন আগে বললি না? এই বলে এখন দাদি তো তাকে ভৎসনা করতেছেন, এখন কি করা যাবে? তো এই বিষয়টা যখন জানাজানি হয়ে গেল, তখন পরিবার থেকে চিন্তা করা হলো দ্রুত কোনো ভালো তান্ত্রিকের কাছে ওনারা যাবেন। এখন আশেপাশে কার কাছে যাবেন? কয়েকজনের কাছে গিয়েছেন, সবাই বলছে যে এই কাজ তাদের দ্বারা হবে না, এটা খুবই ভয়ঙ্কর টাইপের কাজ। এরপর এই নিমতাস দাসের এক দুঃসম্পর্কের ভাই, যিনি পুরোহিত প্রকৃতির একজন ছিলেন, তো উনি যখন বিষয়টা শুনলেন, উনি বললেন যে এই কাজ তো উনি পারেন না, উনি এমনি নর্মাল পূজা অর্চনা করতে পারেন। তবে ময়মনসিংহের ফুলপুরে এক কুমারী সন্ন্যাসিনী আছেন, যিনি অবিবাহিত কুমারী, উনি এরকম সন্ন্যাসিনী হয়েই আছেন, বিয়ে শাদী করেন নাই। ওনার কিছু ভক্তকুল আছে, 15-16 জন ভক্ত আছে যারা সবসময় ওনার সেবা শুশ্রূষা করে। তো উনি এই টাইপের কিছু সমস্যার সমাধান করেছেন বলে ওই পুরোহিত জানান, তার কাছে যেতে বলেন। এই কথা শোনার পর উনি নেত্রকোনা থেকে রওনা দেন ময়মনসিংহের উদ্দেশ্যে। নেত্রকোনা ময়মনসিংহ তো পাশাপাশি জেলা, যেতে খুব বেশি সময়ও লাগে নাই। ওই কুমারী সন্ন্যাসিনীর বাড়িতে উনি পৌঁছেও যান। দেখলেন যে সেখানে আরো বেশ কিছু লোকজন এসেছে, খুব যে ভিড় বিষয়টা এরকম না, তবে ওই সন্ন্যাসিনীর বেশ কিছু শিষ্য রয়েছে, পুরুষ মহিলা দুই ধরনের শিষ্যই রয়েছে। যখন ওই সন্ন্যাসিনীর কাছে উনি গেছেন, তখন ওই সন্ন্যাসিনী দূর থেকে বলতেছে, এই নিমতাস দাঁড়া, তোর তো সময় নাই রে, তোর কি মনে পড়ে সপ্তাহ দুয়েক আগে এক বেদেনীর সাথে তুই কি আচরণ করছিলি, মনে আছে? তখন নিমতাস দাস বলে যে, হ্যাঁ মনে আছে, আমি তো একজনকে খুব অপমান করছিলাম। বলে, তোর সমস্যার সমাধান তার কাছে আছে, তুই তার কাছে যা, তুই গিয়ে খোঁজ কর, আগে হাতে পায়ে ধরে মাপ চা যে তুই অন্যায় করছিস, ভুল করছিস। সে যদি মাফ করে দেয়, তাহলে সে এই সমস্যার সমাধান কিভাবে হবে সে সেটা জানে। আর তাকে যদি খুঁজে না পাস, তারপর আমার কাছে আসিস, আর তার কাছ থেকে যদি সমস্যার সমাধান হয়ে যায়, তাহলে আমার পর্যন্ত আসার দরকার নেই। এই কথা বলে দেন, এবং এটাও বলে দেন তোর সময় কিন্তু বেশি নাই, খুব বিপদের মধ্যে আসিস, তাড়াতাড়ি যা। শুধু তুই না, তোর পরিবার সহ, এমনকি তোর বাড়ির উপর যারা পা দিচ্ছে এখন, আত্মীয় অনাত্মীয় প্রতিবেশী, তারাও বিপদের মধ্যে আছে, তাড়াতাড়ি যা। একথা শোনার সাথে সাথে ওনারা তো দ্রুত বাড়িতে ফেরত আসেন। ফেরত আসার পর ওই যে বেদেনী যারা আসছিলেন, তাদের খোঁজ খবর নেওয়া শুরু করেন যে তারা কোত্থেকে আসছিল। দেখা যায় তারা অনেক দূরে থাকে, সকালবেলা বের হয়, গ্রামের পর গ্রাম ঘুরতে ঘুরতে সন্ধ্যার দিকে এসে তারা আবার আগের জায়গায় চলে যায়। অনেকেই বলতে পারেন না কোথায় ছিল। এভাবে একদিন খোঁজে, 2 দিনের মাথায় একটা সন্ধান পায়। একজন বলে যে হ্যাঁ, একটা জায়গায় তারা ছিল, একটা জায়গার কথা বলে। তো সেখানে তারা দ্রুত চলে যায়, গিয়ে দেখে হ্যাঁ ওইখানে ছিল, তবে এখন নাই। তারা যেভাবে পলিথিন দিয়ে এক ধরনের খুপড়ির মতো তৈরি করে, ওখানে যে গর্ত করা হয়েছিল, তারা যে ওখানে রান্না বাড়া করছে, এরকম চিহ্ন সেখানে রয়েছে, কিন্তু তারা ওখান থেকে সরে চলে গেছে। এখন কোথায় গেছে এটা তো বলতে পারে না কেউ, কারণ তাদের তো আসলে স্থায়ী আবাস ওভাবে নেই। এই তো শুরু হয়ে গেল সমস্যা, কোথায় যে তারা মানে গেছে আর খুঁজে পায় না। এদিকে সময়ও নাই। ওই কুমারী সন্ন্যাসিনী বলেছেন যদি খুঁজে না পাওয়া যায়, দ্রুত যেন আবার তার কাছে যাওয়া হয়। 2 দিন খুঁজে 3য় দিন
সেই কুমারী সন্ন্যাসিনীর কাছে গেছেন। তবে এই 2 দিনের মধ্যে ওই রকম কোনো সমস্যা হয়নি। তৃতীয় দিন যখন ওই সন্ন্যাসিনীর কাছে যাওয়া হয়, তখন ওই সন্ন্যাসিনী এমন কিছু কথা বলেন, যে কথা শোনার পর এই নিমতাস দাস, তার স্ত্রী, নিমতাস দাসের দাদি, এনারা তো একদম আকাশ থেকে পড়েন। ওই কুমারী সন্ন্যাসিনী বলেন যে এই যেই বেদেনী, উনি এই বাড়ির 2 পাশ থেকে মাটি নিয়েছিলেন। এই মাটি নেয়ার উদ্দেশ্যই ছিল ভয়ঙ্কর কালো জাদু করা, তার অপমানের শোধ নেয়ার জন্য। যেহেতু এরকম অপমান করার পর যে কারো মেজাজ গরম হইতেই পারে, আর অপমান করার পর এই নিমতাস দাসের মধ্যে কোনো অনুশোচনাও ছিল না। উনি এটা নেয়ার পর যে কাজটি করেছেন সেটা আরো ভয়ঙ্কর। মূলত এই বেদেনীরা, তারা হিন্দু ধর্মের সাধারণ কোনো পূজা অর্চনা করে না। এরা কিছু সর্পদেবের পূজা করে, সাপের কিছু মূর্তি আছে, এগুলোর পূজা করে। তারা ভয়ঙ্কর এক সর্পদেবের উপাসনা করে, যার মাধ্যম দিয়ে তারা বিভিন্ন ধরনের জিনিস নাকি পায়ও। তো এই বেদেনী এবং তার এই দলটা এই উপাসনাই করত। এই ধরনের কাজ যারা করে, এরা অনেক ধরনের তন্ত্রমন্ত্র জানে। এই বেদেনী যে কাজটি করেছে সেটা হচ্ছে, তাদের সম্প্রদায়ের মধ্যেই একজন মারা গিয়েছিল, তার ব্যবহৃত একটা কাপড়, এই কাপড়ের মধ্যে ওই মাটিটা রেখেছে। সেই মাটিটা ওখান থেকে নিয়ে এসেছিল একটা বক্সের মধ্যে করে। এরপর তার মাথার চুল ওই মাটির ভিতরে দিয়েছে, নিজের আঙ্গুলের কয়েক ফোঁটা রক্ত সেখানে দিয়েছে। এরপর কৃষ্ণপক্ষের 2য় তিথিতে জন্ম নেয়া কোনো একটা শূকর ছানাকে বলি দিয়ে সেই রক্ত ওই মাটির সাথে মিশিয়েছে। এরপর সে এই জিনিসটা দিয়ে ভয়ঙ্কর এক কালো জাদুর মাধ্যম দিয়ে এক সর্পদেহকে এই নিমতাস দাস এবং তার পরিবারের উপর চালান করে দিয়েছে। শুধু নিমতাস দাস মরবে বিষয়টা এরকম না, সে মরবে, তার স্ত্রী মরবে, তার সন্তানাদি মরবে, আর তার বাড়িতে যারা আসে যায়, পা রেখেছে, তারাও মরবে পর্যায়ক্রমে। তবে একবারে না, নির্দিষ্ট কিছু তিথিতে। এর মধ্যে একটা তিথি পড়ে গিয়েছিল, আর সেই তিথিতে তার মেয়েটাকে মেরে ফেলেছে। পর্যায়ক্রমে সবাই মরবে। এর পরের টার্গেট হচ্ছে নিমতাস দাসের স্ত্রী। এটাও ওই কুমারী সন্ন্যাসিনী বলে দেন। এরপর তারা তো অনেক কান্নাকারি শুরু করছে, এদের থেকে সমাধানের উপায় কি? তখন এই কুমারী সন্ন্যাসিনী বলেন, এটা এমন এক কালো জাদু, এইটা সমাধানের উপায় আপাতত তার জানা নাই, আর সময়ও খুব কম। এর মধ্যে এটা সমস্যার সমাধানটা কিভাবে হবে এটাও তার মাথায় আসছে না। সুতরাং এই বিষয়ে আসলে তার কিছুই করণীয় নাই। সৃষ্টিকর্তাকে ডাকতে বলে ওই কুমারী সন্ন্যাসিনী নিমতাস দাস এবং তার পরিবারকে বিদায় দিয়ে দেন। ওখান থেকে চলে আসার একদিন পর, ঠিক যেইভাবে তার মেয়েটা মারা গিয়েছিল, তার স্ত্রী ওইভাবেই মারা যায়। রাতের বেলা হঠাৎ করে তার ফিল হয় তার শরীরের উপর দিয়ে মোটা কোনো সাপ জাতীয় কিছু চলে যাচ্ছে। আর এরপর উনি দেখেন তার স্ত্রীর মুখ দিয়ে ওইভাবে ফেনা বের হচ্ছে, হারিকেনের আলো বাড়িয়ে দেখেন তার চেহারাও ওরকম নীল হয়ে গেছে। এইভাবেই তার স্ত্রীও মারা যান। আর ওই যে উনি ঘুমালে সাপে কামড় দেওয়ার যে ব্যাপারটা, এটা তো হচ্ছিল। একটা পর্যায়ে এসে উনি চিন্তা করলেন যে এই জীবন রেখে আর লাভ কি, আর কবিরাজের কাছে যাব না, ওঝার কাছে যাব না। সাপে কামড় দিলে শরীরে বিষক্রিয়া হয়ে মারা যায়, তাও ভালো, আর যাব না কারো কাছে। তো এরপরে ওনার সাথে এই ঘটনা ঘটতো, কিন্তু উনি আর যেতেন না কোনো ওঝা কবিরাজের কাছে। শরীরে বিষক্রিয়ার মতো মনে হতো, আস্তে আস্তে ঠিক হয়ে যেত, উনি আর যেতেন না আর কি। ওনার শরীরের বিভিন্ন জায়গায় এত পরিমাণে নাকি সাপে কামড় দিয়েছিল, শরীরে বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে দাগ হয়ে গিয়েছিল। এটা অনেক লোকই নাকি দেখেছে। উনি
একদম হাল ছেড়ে দিয়ে বসে আছেন যে কখন মারা যাবেন। এর মধ্যে একদিন হয় কি, সকালবেলা একজন লোক আসে, একটু সন্ন্যাসী টাইপের পোশাক পরা, যাকে দেখে মনে হলো যে এই লোকটাকে উনি চেনেন। বুঝতে পারলেন ওনাকে উনি কোথায় দেখেছেন। ওনাকে দেখেছেন ওই কুমারী সন্ন্যাসিনীর বাড়িতে। উনি বলেন যে আমি ওনার একজন সেবক, আমি আসছি, আপনাকে খবর পাঠাইছি, আপনারা দ্রুত এই কুমারী সন্ন্যাসিনীর সাথে দেখা করেন। এরপর এই নিমতাস দাসের দাদি আর নিমতাস দাসের ছেলে, এই তিনজন মিলে ওই কুমারী সন্ন্যাসিনীর কাছে দেখা করেন। এর মধ্যে কিন্তু প্রায় 2 মাস কেটে গেছে। 2 মাস কেটে যাওয়ার মধ্যে তার সাথে শুধু একটা ঘটনাই ঘটছিল, সেটা হলো ঘুমালে সাপে কামড় দিত। আর জেগে ওঠার পর দেখতেন যেখানে কামড় দিয়েছে সেখানে দাঁতের দাগ আর 2-1 ফোঁটা রক্ত বের হচ্ছে। আর সাপটাকেও দেখতেন যে চিকন একটা সাপ চলে যাচ্ছে, মোটা সাপ দেখতেন না, চিকন সাপই দেখতেন। আর সাপের চোখ হলুদ। তো উনি যখন তার দাদিকে নিয়ে আর ছেলেকে নিয়ে ওই কুমারী সন্ন্যাসিনীর কাছে যান, কুমারী সন্ন্যাসিনী তাকে কাছে ডাকেন এবং বলেন যে মনে হয় একটা আশার আলো দেখা যাচ্ছে, তুমি দ্রুত একটা কাজ করো, আমি যেভাবে বলি সেটা করো। তখন ওই কুমারী সন্ন্যাসিনী বলেন যে এই যে মাগরকান্দা গ্রাম, এই গ্রামে একটা ঝোপ আছে, এটা অনেক পুরনো একটা ঝোপ জঙ্গল। ওইখানে নাকি প্রায় 200 বছরের বেশি সময় আগে একটা ছোট মন্দির ছিল, যেই মন্দিরে সাপের পূজা করা হতো। কালের বিবর্তনে ওইটা অনেকটাই মাটির নিচে চলে গেছে, উঁচু হয়ে গেছে, ঝোপ জঙ্গল হয়ে গেছে, ওখানে লোকজন যায় না। আর ওইটা একদম পরিত্যক্ত একটা জায়গা। আর এত ঝোপ জঙ্গল হয়ে গেছে, ওই মাটি থেকে নাকি সামান্য একটু উঁচু একটা গম্বুজের মতো মনে হয়, ছোট একটা, ওটা দেখলে বোঝা যায় মাটির নিচে কিছু একটা আছে, এছাড়া আর বোঝার উপায় নেই। আর ওটা এত ছোট হয়ে আছে যে এইটা হুট করে দেখলে বোঝাও যাবে না, যেহেতু একদম জঙ্গল টঙ্গল হয়ে আছে। উনি বলেন যে আসছে অমাবস্যার রাতে ওখানে এই নিমতাস দাসকে একা যেতে হবে, দিনের বেলা প্রয়োজনে গিয়ে শনাক্ত করে আসতে পারে। ওখানে যাওয়ার পর ঠিক ওই জায়গাটা খুঁড়তে হবে, ওই জায়গাটা খুঁড়তে খুঁড়তে সে একটা পুটলি পাবে, ওই পুটলিটা সরাসরি নিয়ে আসতে হবে, নিয়ে আসার পর এই কুমারী সন্ন্যাসিনীর কাছে দিতে হবে। এর পরের কাজটা উনি করার চেষ্টা করবেন। কুমারী সন্ন্যাসিনী এটাও বলে দেন যে ওইদিকে রওনা দেওয়ার সময় অনেক ভয়ঙ্কর জিনিস উনি দেখবেন, এটাও দেখবেন যে বড় বড় সাপ ওনাকে তাড়া করেছে। অজগর সাপ যেভাবে মানুষকে পেঁচিয়ে ধরে বা শিকারকে পেঁচিয়ে ধরে হাড়গোড় ভেঙে একদম চুরমার করে দেয়, উনি দেখবে যে এরকম ভয়ঙ্কর অজগর সাপ তার দিকে তেড়ে এসে তাকে পেঁচিয়ে ধরেছে, কিন্তু ভয় পাওয়া যাবে না, তার হাড়গোড় কিন্তু ভাঙবে না, এটা শুধু ভয়ই সৃষ্টি করবে। সত্যি অমাবস্যার রাতে উনি রওনা দিয়ে, অমাবস্যার বেশি দেরিও ছিল না, কয়েকদিন পরেই ছিল অমাবস্যা। তো উনি রওনা দিয়েছেন। যখন রওনা দিয়েছেন তখন এইরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ উনি দেখতে পাচ্ছেন। একটা পর্যায়ে একটা সাপ এসে ওনাকে পেঁচিয়ে ধরে আর সাপটা একদম তার মুখ বরাবর তার মুখটা নিয়ে আসে, বারবার জিহবা বের করছে, সাপ যেভাবে জিহবা বের করে। ওই সাপটার চোখ হলুদ। ওই সাপটা বলতে থাকে লাভ নাই, কোনো লাভ নাই, এই বলেই সাপটা ভ্যানিশ হয়ে যায়। উনি আর ভয় পান না, কারণ বিগত এই কয়েক মাসে এত ঘটনা ওনার সাথে ঘটছে যে এইসব বিষয়ে ভয়টা ওনার অনেকটাই কমে গেছে। উনি সোজা চলে যান ওই জায়গাটাতে। তবে যাবার সময় ওনার সাথে যে হারিকেনটা নিয়েছিলেন, হারিকেনের আলোটা অনেকটাই কমিয়ে দিয়েছিলেন। রাতের বেলা হারিকেন নিয়ে উনি যাচ্ছেন, আলো নিয়ে গেলে তো দূর দূরান্ত থেকে বোঝা যায় কেউ একজন যাচ্ছে। তখন আবার গ্রামের লোকজন কি বলে না বলে অনেক ধরনের সমস্যাই হতে পারে। আর তাছাড়া একা একাই যেতে হবে, কেউ যেন না জানে এমন একটা শর্ত ছিল, যার কারণে ওইভাবে উনি যাচ্ছিলেন। চলেও যান ঠিকঠাক মতো। এরপর উনি ওই জায়গাটা খোঁড়া শুরু করেন। খোঁড়ার সময় তেমন কোনো সমস্যা হয়নি। 1 হাতের মতো খোঁড়ার পর উনি একটা পুটলি পান, একটা কাপড়ের পুটলি, লাল টাইপের একটা কাপড় মনে হচ্ছে, তবে কাপড়টা একদম অক্ষতই রয়েছে। এই পুটলিটা উনি আর খোলেন নাই, ওই পুটলিটা কোনো দড়ি দিয়ে গিট দেয়া না, ওই কাপড়েরই এক মাথা দিয়ে গিট দিয়ে রাখা আর কি। ওই পুটলিটা উঠিয়ে উনি সরাসরি
নিজের বাসায় আগে চলে আসেন। আসার পথে আর কোনো সমস্যা হয়নি। পরের দিন উনি ওইটা নিয়ে ওই কুমারী সন্ন্যাসিনীর কাছে চলে যান। কুমারী সন্ন্যাসিনী ওনার সামনেই বিভিন্ন কাজ করেন, এরপর ওইটাকে একদম ডিস্ট্রয় করে দেন। এরপর উনি বলেন যে তুমি আপাতত বিপদ মুক্ত। এরপর এই যে নিমতাস দাস উনি বলেন যে এটা কিভাবে হলো আর আপনি কিভাবে জানলেন যে এইখানে এই মন্দিরটা রয়েছে? তখন এই কুমারী সন্ন্যাসিনী বললেন যে ওনার অনুগত একটা দেও, সে পিশাচ শ্রেণীর একটা জিন, তবে ভালো, এই দেওটাকে উনি ওই বেদেনীকে খুঁজে বের করতে বলেছিলেন। ওই দেওটা ওই বেদেনীকে খুঁজে বের করেছিল, আর ওই দেওটা সার্বক্ষণিক তার সাথে লেগে থাকতো, মানে এমন দূরত্বে যাতে করে সে বুঝতেও না পারে। সার্বক্ষণিক সাথে লেগে থাকতো, সে কি করে, কোথায় যায়, খোঁজ খবর নিতে, কিভাবে এই ব্ল্যাক ম্যাজিকটা কাটানো যায় এই পদ্ধতি সম্পর্কে জানার জন্য। ওই দেওটা এসে এই কুমারী সন্ন্যাসিনীকে বলেছিল যে এটা কাটানোর উপায় শুধু দুইটা। এক, যদি এই বেদেনী নিজে থেকেই এই জাদুর উপকরণগুলো ধ্বংস করে দেয়, সেটা কেটে ফেলে, তাহলে। আর একটা উপায় আছে, সেটা হচ্ছে যে এই বেদেনী যদি মারা যায়, সে মারা গেলে তখন এই জাদুর উপকরণগুলো ধ্বংস করা যাবে। এছাড়া অন্য কেউ যদি, সে মারা যাওয়া ব্যতীত অন্য কেউ যদি ওই জাদুর উপকরণ ধ্বংসও করে ফেলে, তুলে এনে, তাতে কোনো লাভ হবে না। এই বিষয়টা ওই দেও তাকে নাকি জানিয়েছিলেন। হঠাৎ করে খবর আসে ওই বেদেনী অসুস্থ হয়ে মারা গেছেন। আর এই নিমতাস দাসের নাকি যেই তিথিতে এসে তার মারা যাওয়ার কথা, মানে সাপ হয়ে দংশন করে তাকে মেরে ফেলবে, ওই তিথিটা আসতে তখনও মাস দেড়েকের মতো বাকি ছিল। তখন দ্রুত ওনার আশ্রমে থাকা একজন লোককে দিয়ে খবর পাঠান তার বাড়িতে। এরপরে এই কাজগুলো হয়েছে। ওই কুমারী সন্ন্যাসিনী নিমতাস দাসকে বলেন যে ওই যেই সর্পদেও, সে কিন্তু এখনো তোমার পিছে লেগে আছে, তবে এই জাদুর উপকরণ ধ্বংস করার মাধ্যম দিয়ে তোমার সাথে আর তার মধ্যে একটা অদৃশ্য দেয়াল চলে আসছে। সে আসবে তোমার বাড়িতে, কিন্তু কাউকে দেখবে না, তোমাকে দেখবে না, তোমার বাড়িতে যারা আছে তাদেরকে দেখবে না, তোমার বাড়িতে কারা আসে তাদেরকেও দেখবে না। সুতরাং ও আর কারো ক্ষতি করতে পারবে না, তবে সে আসবে চলে যাবে, আসবে চলে যাবে, এইভাবেই চলতে থাকবে। তো এটা বলে দেন। আর ওই কুমারী সন্ন্যাসিনী এটাও নিমতাস দাসকে বলে দেন, তুমি তো বাবা ধর্মকর্ম পালন করো না, ধর্মের প্রতি তোমার কোনো আস্থা নাই, বিশ্বাস নাই, তুমি ধর্মকর্ম পালন করো, এতেই মঙ্গল হবে। তখন ওই নিমতাস দাস বলেছিলেন যে আমার তো স্ত্রী মারা গেছে, মেয়ে মারা গেছে, আমার শুধু 2 বছর বয়সে একটা ছেলে আছে, আর আমার দাদি আছে, তারও বয়স অনেক হয়ে গেছে, আমার মা বাবাও মারা গেছে আরও আগে। সুতরাং আমি আর কোথায় যাব, কি করব? আমি আপনার কাছেই থেকে ধর্মকর্ম শিখতে চাই, যেহেতু জীবনের বড় একটা সময় ধর্মকর্মর প্রতি অবিশ্বাস রেখেই পার করে দিছি। উনি সানন্দে রাজি হন। শোনা যায় যে ওই আশ্রমে থেকে উনি হিন্দু ধর্মের বিভিন্ন আচার অনুষ্ঠানগুলো নতুন করে শিখেছিলেন। আর ওনার যে সন্তান, সেই সন্তান এই নিমতাস দাসের দাদির কাছে বড় হতে থাকে। স্বাভাবিকভাবেই ওনার দাদি মারা গিয়েছিলেন, এরপর উনি ওনার সন্তানেরও দেখাশোনা করতেন, সন্তানও বড় হতে থাকে। নিমতাস দাস 2014 কি 15 সালের দিকে উনি স্বাভাবিকভাবে মারা গিয়েছিলেন, কারণ 2005 সালের দিকে তার বয়স ছিল 40-42 বছর। 2014-15 সালের দিকে তার বয়স আরও বেড়েছে, উনি স্বাভাবিকভাবে মারা যান। আর ওনার ছেলে এখন কোথায় আছে এই বিষয়ে আসলে নিশ্চিতভাবে বলা যায় না। তবে এই যে আফজাল ভাই, যিনি মূলত ঘটনাটা রবি ভাইকে দিয়েছিলেন, আফজাল ভাইয়ের বাবা, উনি আবার এই কুমারী সন্ন্যাসিনীর ওখানে কয়েকবার গিয়েছিলেন। আর ওখানে যাওয়ার পর নিমতাস দাসের সাথেও তার পরিচয় হয়েছিল, অনেক গল্প গুজব হতো। তো নিমতাস দাস নিজেই বলেছিলেন যে কিভাবে এখানে আসলেন, কিভাবে উনি একদম নাস্তিক থেকে সৃষ্টিকর্তার প্রতি ওনার বিশ্বাস জন্মালো, কি ভয়ঙ্কর একটা পরিবেশ পার করে উনি এসেছেন, কিভাবে ওনার সংসারটা একদম ধ্বংস হয়ে গিয়েছিল, কিভাবে শুধু ওনার ছেলেই আর ওনার দাদি বেঁচে গিয়েছিলেন, এসব ঘটনা বলেছিলেন আর কি। আর ওখানে এরকম অনেক ধরনের সমস্যা নিয়েই অনেক লোক আসতো। সেই প্রেক্ষাপটে
এই আফজাল ভাইয়ের বাবা বেশ কিছু ঘটনাও শুনেছিলেন, আর নিমতাজ দাসের এই ঘটনাটা মূলত আফজাল ভাইকে বলেছিলেন। এখানে আরও একটি ব্যাপার রয়েছে, এটাও বেশ অদ্ভুত। একদিন নাকি ওই কুমারী সন্ন্যাসিনী নিমতাজ দাসকে ডেকে একটা চুল দেখিয়েছিলেন। এই চুলটা খুবই কালো, চুল তো এমনিতেই কালো, কিন্তু এই চুলটা মনে হচ্ছে আরো বেশি কালো। নিমতাজ দাস ওই কুমারী সন্ন্যাসিনীকে বললেন যে আপনি এই চুলটা আমাকে দেখাচ্ছেন কেন? তখন ওই কুমারী সন্ন্যাসিনী বলছেন যে তুমি কি জানো যে এই চুলটা দিয়ে আমি অনেক মানুষের উপকার করেছি? এটা কার চুল জানো? বলে না তো জানি না। বলে এটা হচ্ছে সেই বেদেনির চুল যে নিজের একটা চুল দিয়ে তোমাকে জাদু করেছিল, আর এই জাদুর পুটলিটাই তুমি উদ্ধার করে আমাকে দিয়েছিলা। এই চুলটা আমি আলাদা করে রেখেছি, অন্য সব কিছু ধ্বংস করে দিয়েছিলাম। এই চুল দিয়ে আমি অনেক মানুষের উপকার করেছি। কিভাবে এই চুলটা মানুষের উপকারে লেগেছিল এই বিষয়টা অবশ্য কুমারী সন্ন্যাসিনী নিমতাজ দাসকে বলেছিলেন কি বলেছিলেন না, এই বিষয়টা ওভাবে আসলে জানা যায় না যে কোন পদ্ধতিতে উনি এই কাজটি করেছিলেন। তবে এতটুকু জানা যায় ওই কুমারী সন্ন্যাসিনী কারো কখনো ক্ষতি করতেন না। কুমারী সন্ন্যাসিনীও উনি ওনার মতো করে ওই তার যে তন্ত্রমন্ত্র সেগুলো দিয়ে মানুষের উপকার করারই চেষ্টা করতেন, তবে কখনো কাউকে ক্ষতি করেছেন বলে ওভাবে কোনো খবর আসেনি। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এই ঘটনাটার মাধ্যম দিয়ে আমরা অন্তত একটা বিষয় বুঝতে পারলাম, সেটা হচ্ছে যে কখনোই কারোর সাথে এমন অপমানসুলভ আচরণ করা উচিত নয় যার প্রেক্ষাপটে মানুষ এরকম এগ্রেসিভ হয়ে যায়। আর যারা এরকম বিভিন্ন ব্যতিক্রমী প্রফেশনে আছেন তাদের সাথে আচার আচরণ আমাদের সতর্কতার সাথে করতে হবে, এটাও কিন্তু আমরা মাথায় রাখবো। প্রিয় লিসেনার্স, আজকে আমরা এই ঘটনার মাধ্যম দিয়ে যে উপলব্ধিটা আমাদের মধ্যে আসতে পারে সেটা হতে পারে যে আমরা যেন আমাদের আচরণের ক্ষেত্রে সবার সাথেই, সে হোক সে বেদেনী, হোক সে একজন নিম্ন আয়ের মানুষ, হোক সে যে প্রফেশনেই আছে, একজন মানুষ হিসাবে তাকে যে সম্মানটা দেওয়ার দরকার সেই সম্মানটা যেন আমরা দেওয়ার চেষ্টা করি। এতেই আমাদের মঙ্গল হবে। কি আমাদের ব্ল্যাক ম্যাজিক করলো কি করলো না তার থেকে বড় বিষয়, উনি যদি অপমানিত হয়ে মজলুম হয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করেন তাতে আমাদের আরো ভয়ঙ্কর ক্ষতি হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। প্রিয় লিসেনার, চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এবারে যে ঘটনাটি আমরা শেয়ার করব এই ঘটনাটির মাধ্যম দিয়ে রবি ভাইয়ের সংগৃহীত তিনটি ঘটনা ইনশাল্লাহ আমরা এই এপিসোডে শেয়ার করছি। আর এই ঘটনাটি আমাদের এবারের উইন্টার হরর কার্নিভালের প্রথম এপিসোডের শেষ ঘটনা। এই ঘটনাটি যখন আমি শুনলাম রবি ভাইয়ের কাছ থেকে, আমার কাছে আমার পূর্বের শৈশবের কিছু স্মৃতি ভেসে উঠেছে। আমি যখন ছোট, আমার প্রাইমারি স্কুলটা ছিল আলফাডাঙ্গা যে বাজার, ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলা, এই আলফাডাঙ্গা বাজারের পাশেই বড় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, তার পাশে একটি হাই স্কুলও রয়েছে। সেই প্রাথমিক বিদ্যালয়েই আমার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা জীবন শুরু হয়। আমি যখন ওখানে ভর্তি হই, বছরখানেক পর ক্লাস 1-এ ভর্তি হয়েছি, তখন সম্ভবত 2 কি 3 এরকমটাই হবে আর কি। ওই সময় 90-এর দশকের মাঝামাঝি বা এরকম মাঝামাঝি ঠিক না, হয়তোবা তখন 93-94 সাল এরকম হতে পারে আর কি, আমার ঠিক মনে নাই। ওই সময়ে কি হতো, স্কুলের যারা আমাদের সিনিয়র ছিলেন অর্থাৎ 4, 5 এমনকি হাই স্কুলের বড় ভাইয়ারাও, ওনারা ওই স্কুল পালিয়ে কোথায় যেন যেতেন, আবার স্কুল ছুটির পরেও যেতেন। যেহেতু প্রাইমারি স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে যেত, আমি খেয়াল করতাম তারা কোথায় যায়। একবার কি হলো, আমি আমার কিছু ক্লাসমেটদের সাথে তাদের পিছু নিয়েছি, তারা খরগোশ ধরতে যাচ্ছে। স্কুলের পেছন সাইড থেকে বেশ কিছুটা দূরে ওখানে
গরু ছাগলকে খাওয়ানোর জন্য ঘাস লাগানো হতো, নেপিয়ার ঘাস টাইপের ঘাস লাগানো হতো। বিস্তীর্ণ এলাকা জুড়ে এটা চাষ করা হতো। এছাড়া অন্যান্য ফসলের ক্ষেত তো ছিলই। ওই ক্ষেতের মধ্যে নাকি বিশেষ করে ওই ক্ষেতগুলো যখন একটু বড় হয়ে যায়, ওর মধ্যে খরগোশগুলো ঘুরে বেড়ায়, বেশ বড় বড় সাইজের খরগোশ। অনেকে কি করতে, খরগোশ নাকি ধরতো। আসলে খরগোশ ধরতে হচ্ছে রাতের বেলা। আর স্কুলের বাচ্চারা, আমরা ওই সময় যারা ছিলাম, আমরা চিন্তা করতাম যাই আমরাও গিয়ে ধরে আসি। আসলে ওই সময় তো আর খরগোশ ওভাবে ধরা দিত না, এত লোকের ভিড়ে খরগোশ থেকে পাওয়া যাবে। আমরা কি করতাম, এক পাশ থেকে ধাওয়া করতাম, ক্ষেতের আর এক পাশ দিয়ে বের হইতাম। ওই ক্ষেতের মধ্যে যদি কোনো খরগোশ থাকতো, ধাওয়া খেয়ে অন্য দিক দিয়ে বের হতো। আসলে দিনের বেলা এত লোকের ভিড়ে ওইখানে খরগোশ আসতো না, আমরা যেতাম, কেউ খরগোশ দেখতাম না। রাতের বেলা যারা মূলত খরগোশ শিকারী, তারা কি করতো, ওই ক্ষেতের 3 সাইডে, কোনো একটা ক্ষেত, ওই ক্ষেতের 3 সাইডে বা 2 সাইডে বা এক সাইডে লম্বা করে জাল টেনে রাখতো। আর ক্ষেতের এক পাশ থেকে নামাজের কাতারে আমরা যেভাবে দাঁড়াই পাশাপাশি, ওইভাবে অনেকে দাঁড়াতো, দাঁড়িয়ে একবারে ধাওয়া দিত সোজা বরাবর। ওর ভেতরে যদি কোনো খরগোশ থাকতো, তাহলে কি হতো, তারা সোজা দৌড় দিত, লম্বালম্বি দৌড় দিত। আর দৌড় দিলে সামনে যে জাল রয়েছে, এই জালের সাথে আটকে যেত। একবার আটকালে তারা তো ছটফট করতো, আরো জালে পেঁচিয়ে যেত। আর তখন শিকারীরা ওই খরগোশগুলো ধরে ফেলতো। 90-এর দশকে বা 80-এর দশকে ওই এলাকাগুলোতে খরগোশের অনেক আনাগোনা ছিল। আর মানুষের ক্রমাগত শিকারের কারণে এই প্রাণীটা একদম বিলুপ্তির পথেই। আমাদের রাজবাড়ী ফরিদপুর অঞ্চলে এই খরগোশগুলোকে, অর্থাৎ বুনো খরগোশগুলোকে লাফারু বলে। খরগোশ বলে তারা, এই লাফারু বলেই তারা আসলে সবসময় কথা বলে। তো ওই এলাকার লোকজন খরগোশ শব্দটা তারা কম বলতে চায়। লাফারু বলার পেছনে কারণ হলো, এরা এত জোরে এক একটা লাফ দিত, এক জায়গা থেকে লাফ দিলে বেশ অনেকটা দূরে গিয়ে পড়তো, মানে এত জোরে দৌড়াতো। খরগোশ তো এমনিতেই দৌড়ে সেরা, আর এই বুনো খরগোশগুলো আরো জোরে দৌড়াতে পারতো। তো এই যে যেই খরগোশের বিষয়টা বললাম, ছোটবেলায় আমরাও খরগোশ ধরার চেষ্টা করলেও সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। এখানে ওই সময় আসলে খরগোশ থাকতো না, জাস্ট একটু মানুষের দেখা দেখি ওখানে যেতাম, মজা করার জন্য সেখানে যেতাম। খরগোশ কখনো দেখিও নাই, নিজের চোখে কাউকে ধরতেও দেখিনি, বিশেষ করে দিনের বেলাতে। আজকের এই ঘটনার মধ্যে এমন একটি বিষয় কিন্তু রয়েছে। আর যেই এলাকার ঘটনা, ওই এলাকারই বিভিন্ন জায়গা ছোটবেলা থেকেই আমার চেনা ছিল, যার কারণে আজকের ঘটনার বিষয়টা অনুধাবন করার জন্য আমার ছোটবেলার একটা স্মৃতি আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আমরা ঘটনায় চলে যাব। রবি ভাই এর আগে কিন্তু একটা ঘটনা পাঠিয়েছিলেন। একজন মাছ বিক্রেতা, উনি রাতের বেলা মাছ ধরতেন, ইয়াকুব আলী মাঝি। নৌকার উপর লাশ একা একা ভেসে আসছিল, এরকম একটা ঘটনা কিন্তু ছিল। তো এই ইয়াকুব আলী মাঝির বাড়ি তো আলফাডাঙ্গার ওইদিকে। রবি ভাই উনি যেই সেক্টরটাতে কাজ করেন, যেহেতু কনস্ট্রাকশন সাইটে অনেক জায়গায় যেতে হয় তাকে, তার পেশাগত কারণেই উনি বর্তমানে রয়েছেন কানাইপুরে। ফরিদপুর জেলার যে কানাইপুর বাজার রয়েছে, ওখানেই উনি বর্তমানে রয়েছেন, এলজিইডির কিছু কাজ করছেন। ওই সাইডে তো আরো বেশ কিছু উপজেলা রয়েছে, আলফাডাঙ্গা উপজেলা রয়েছে, বোয়ালমারী উপজেলা রয়েছে। তো আলফাডাঙ্গাতে উনি একটা কাজে গিয়েছেন, যাওয়ার পর মনে পড়লো এই ইয়াকুব আলী মাঝি ভাইয়ের কথা। তাকে খুঁজে বের করলেন। খুঁজে বের করতে একটু কষ্ট করতে হয়েছিল। তাকে বের করার পর একটা ঘটনা শুনলেন। তবে এই ঘটনাটা মাছ ধরা রিলেটেড ঘটনা নয়। উনি জানালেন যে তার মামার সাথে একটি ঘটনা ঘটেছিল। তবে মূল ঘটনার যিনি ভিকটিম, তিনি ছিলেন অন্য লোক। তবে তার মামা এই ঘটনার অন্যতম প্রত্যক্ষদর্শী। তার মামার নাম হচ্ছে আনসার আলী মিয়া। ঘটনার সময়কাল 1985 থেকে 88 সালের মধ্যবর্তী কোনো একটা সময়। উনি সালটা ঠিকঠাক মতো বলতে পারেন নাই, তবে ধারণা করা হয় 80 দশকের শুরু বা মাঝামাঝি কোনো একটা সময় হবে আর কি। ওই সময় এই অঞ্চলগুলোতে নির্দিষ্ট সিজনে, বিশেষ করে যখন শীত পড়ছে ভাব, কিছু কিছু ফসল ঘরে তুলতে হবে, এমন সিজনে মানুষ বেশ কিছু ক্ষেত খামার থেকে ফসল তুলতো, যেমন মসুর, পোলই, এই ফসলগুলো ঘরে তুলতো। তখন এই সমস্ত ক্ষেতগুলোতে প্রচুর বুনো খরগোশ বা লাফারুর দেখা যেত, যে তাদের উপদ্রব বেড়েছে, ফসলও তারা খেত। তখন লোকজন কি করত,
সেম পদ্ধতি, যে পদ্ধতির কথা আমি শুরুতে বললাম, ওই পদ্ধতিতে এক পাশ থেকে ধাওয়া দিয়ে এই জালের মধ্যে এই বুনো খরগোশ বা লাফারুগুলোকে আটকানোর চেষ্টা করত। এই যে আনসার আলী মিয়া, উনি ছিলেন একজন দক্ষ শিকারী। শীতকালে উনি পাখি শিকার করতেন, খরগোশ শিকার করতেন। এটা করে উনি বেশ আনন্দ পেতেন। উনি একা যেতেন তা না, এই কাজগুলো একা করা খুব কঠিন, বিশেষ করে এই খরগোশ শিকার করা। এগুলোতে টিম ওয়ার্কটা খুব গুরুত্বপূর্ণ, একা এটা আসলে ধরাটা অত্যন্ত মুশকিলের ব্যাপার। বড় বড় খরগোশ পাওয়া যেত ওখানে, এক একটার ওজনই 3-4 কেজি, ক্ষেত্র বিশেষে আরো বড়ও হতো নাকি, এরকমটাও শুনেছি। উনি এরকম কাজ করতেন। আর এই কাজে ওনার স্কুলের এক বন্ধু, তার নাম হচ্ছে সবুর। এই সবুর ছিল আলফাডাঙ্গার যেই ভূমি অফিসটা, এই ভূমি অফিসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার ছেলে, একটাই ছেলে সবুর। তো সবুর তো আসলে তার বাবার সাথে বিভিন্ন জায়গায় বদলি জনিত চাকরি হলে যেটা হয় আর কি, একটা জায়গায় তো খুব বেশি দিন থাকে না, বন্ধু বান্ধব ওরকম হয় না। তো আলফাডাঙ্গার ভূমি অফিসে যখন তার বাবা চাকরি পেয়েছে, এখানে এসেছে আর কি বদলি হয়ে, তখন এই যে আনসার আলী মিয়া, তার সাথেও তো পরিচয় হয়েছে, বন্ধু বান্ধব। ওই সময় তো আনসার আলী মিয়ার বয়স যে বেশি তা তো না, হাই স্কুলের স্টুডেন্ট তারা। আরো দুইজন বন্ধু এই আনসার আলী মিয়ার ছিল, একজন নাম হচ্ছে আব্দুল করিম, আর একজন নাম হচ্ছে পটল। এই পটলের যে আসল নাম কি এটা বলা মুশকিল, তবে সে পটল নামে পরিচিত ছিল, সবাই তাকে পটল বলেই ডাকতো। তো আমরাও তাকে পটল বলে ডাকছি, যেহেতু তার আসল নামটা বলতে পারছি না আমরা। তো এই যে আনসার আলী মিয়া, আব্দুল সবুর, আব্দুল করিম আর পটল, এই চারজন একসাথেই সময় টময় দিত। তবে এই যে সবুর যিনি, তার বাবা আবার এই তিনজনকে খুব একটা পছন্দ করতো না। এই তিনজন তো ছিল খুবই দুরন্ত টাইপের ছেলে, আর তার ছেলেটা মোটামুটি শান্ত স্বভাবের। এই দুরন্ত চঞ্চল ছেলে মেয়েদের সাথে মিশে দেখা যাচ্ছে যে সেও এরকম দুরন্ত হয়ে গেলে তো ঝামেলা, এই জন্য তার বাবা খুব একটা পছন্দ করতেন না। তবে এই যে সবুর যিনি, উনি আবার এই তিনজনের সাথে মিশতে খুব পছন্দ করতেন। তো সবুর জানতে পারলেন যে শীতকালে খরগোশ ধরতে বের হন এই আনসার আলী মিয়া, তার সাথে কিন্তু এই যে আব্দুল করিম, পটল এরাও থাকে। সবুর তো কখনো এই সমস্ত বিষয়ে দেখেনি, তার বাবা বিভিন্ন জায়গায় চাকরি করেছে, বছরখানেক কোনো একটা জায়গায় থেকেছে, আবার ট্রান্সফার হয়ে চলে এসেছে। সে বলল যে সেও যাবে খরগোশ শিকার করতে, কিন্তু বাড়িতে বলে আসা যাবে না, বললে তো তার বাবা একদম মেরেই শেষ করে দেবে, বলা যাবে না, খুব গোপনে ঘর থেকে বের হয়ে আসবে। তিনজন তো রাজি, ঠিক আছে তুই বের হয়ে আয়, আমরা নিয়ে যাব। কথা অনুযায়ী সবুর ঠিকই তার মা বাবার অগোচরে ঘর থেকে বাইরে বেরিয়ে এসেছিল। এরপর তিন বন্ধুর সাথে হাঁটা শুরু করে। তারা মধুমতি নদীর কাছে অথবা বারাসিয়া যে নদীটা রয়েছে এর কাছাকাছি কোনো একটা জায়গায় গিয়েছিল, একটা চরে। সেখানে মসুর, কলই এরকম আরো কিছু ক্ষেত ছিল, সেখানে খরগোশের আনাগোনাও বেশ ভালোই ছিল। খরগোশ শনাক্ত করার জন্য যে কাজটা করতে হয়, দূর থেকে টর্চ লাইট মারতে হয়। টর্চ লাইট মারলে খরগোশ দেখা যায়, আর খরগোশের চোখগুলো আলো পড়লে জ্বলে ওঠে, তখন বোঝা যায় কোথায় কি আছে। ওরা তো গিয়েছে জাল টাল নিয়ে, ব্যাগ নিয়ে গেছে, বস্তা নিয়ে গেছে, খরগোশ পেলে ভিতরে ভরবে, জাল দিয়ে একপাশে খরগোশগুলো আটকানোর চেষ্টা করবে, এরকম প্ল্যান ছিল। যখন ওই চরে গিয়েছে, চলে যাওয়ার পর যখন টর্চ লাইট মেরেছে, দেখে যে এক পাল খরগোশ আসছে। তারা বিভিন্ন ক্ষেতের মধ্যে দৌড়াদৌড়ি করছে, এক জায়গা থেকে আরেক জায়গায় লাফ দিচ্ছে, খাচ্ছে, মানে কোনো ভ্রুক্ষেপ নাই যে লোকজন আসছে, ওরা ওদের মতো করে খাচ্ছে। এরা তখন একটা প্ল্যান আঁটলো যে একটা জায়গায় জাল আগে তারা পাতবে, আস্তে আস্তে যাবে, এক পাশে জাল পাতবে, এরপর এক সাইড থেকে তারা চারজন, ধাওয়া দিলে তো হবে না, চারজন চার সাইডে যেতে হবে, চার সাইডে গিয়ে তারপর ধাওয়া দিবে, আর ধাওয়া দিয়ে ওই জালের দিকটাতে খরগোশগুলোকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। সব তো আর বাঁধবে না, 3-4টা যা বাঁধে আর কি, সেগুলোই এনাফ। সব তো আর একদিকে দৌড়াবে না, কিছু আছে দিক বিদিক ছোটাছুটি করবে, যে কয়েকটা পাওয়া যায় আর কি জালে আটকায়। ওরকম চিন্তা করে চারজনই দিয়েছে দৌড়, ধাওয়া করছে আর কি। তো ধাওয়া করতে করতে তিনজন এসে একটা জায়গায় মিলিত হয়েছে, আর জালের মধ্যে 3 কি 4টা খরগোশ পড়েও গেছে। জালের মধ্যে ছটফট করছে, ছোটাছুটি করছে। তখন এই যে আনসার আলী মিয়া,
এরপর আব্দুল করিম আর পটল, এই তিনজনে তাড়াতাড়ি করে খরগোশগুলো বস্তার মধ্যে ভরছে, বস্তার মুখও আটকে দিয়েছে। এখন এই যে সবুরকে খুঁজে পায় না, এই সবুর গেল কোথায়? আমাদের তো এখানে আসার কথা। এই তিনজন তখন বললো যে সবুর তো আসলে শহর এলাকায় বড় হয়েছে, রাতের বেলা তো কখনো এরকম আসে নাই, ও হয়তো বা ওই অন্ধকারে ধাওয়া দিতে গিয়ে অন্য সাইডে পথ হারিয়ে চলে গেছে, চল আমরা খুঁজে নিয়ে আসি। তো তারা খোঁজাখুঁজি করছে, কিন্তু সবুরকে কোথাও খুঁজে পাওয়া যায় না। এদিকে সবুরের বাবা একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, তার ছেলে এই তিনজনের সাথে মেশে এমনিতেই সে পছন্দ করে না। আর এই ছেলে যদি হারিয়ে যায়, এরা যদি এখন খুঁজে বের করতে না পারে সবুরকে যদি তার বাড়িতে ফিরিয়ে দিতে না পারে, তাহলে এই তিনজনের অবস্থা কি হবে, এই চিন্তা তারা করছে। আর এরাও একদম মানে শীতের মধ্যেও ঘেমে অস্থির হয়ে গেছে যে হায় হায় এখন কি হবে, সবুরের বাবাকে আমরা কি জবাব দিব গিয়ে, এরকম চিন্তা করছে। তো ওনারা তো খোঁজাখুঁজি করছে আর কি, খোঁজাখুঁজি করার পরে সবুরকে আর খুঁজে পাচ্ছে না, তারা পাচ্ছেই না। টর্চ লাইট ধরেছে, বিভিন্ন জায়গায় খুঁজছে, চিৎকার করছে, সবুরের কোনো অস্তিত্ব নাই। তারা চিন্তা করলো আচ্ছা সবুর যে সাইড থেকে দৌড় দিল, দৌড় দেওয়ার পর মানুষ যদি কোনো ফসল মারিয়ে যায়, সেখানে তো কিছু চিহ্ন থেকে যায়, সেখানে ফসলগুলো দেবে যায়, দেখি তো ওরকম কোনো কিছু হয় কিনা, পাওয়া যায় কিনা। তো সবুর যেই সাইড থেকে দৌড় দিয়েছিল, তখন তারা ওই সাইড থেকে টর্চ ধরে ধরে আগানোর চেষ্টা করে। একটা জায়গায় কিছু নরম মাটি ছিল, সেখানে যে সবুর জুতা পড়ে গিয়েছিল গেটস টাইপের, তো ওইটা ছাপ বসে গেছে, এটা দেখা যাচ্ছে। ওই অনুযায়ী তারা আগাতে থাকে। দেখা গেল যে সবুর ওই খরগোশের যেই জালটা, ওই জালের দিকে কিছুটা এগিয়েছিল, এরপর হঠাৎ করে তার যাত্রা পথটা মনে হলো বা চলার পথটা কিছুটা বেঁকে গিয়েছে এক সাইডে, মানে যেই সাইডে জাল ছিল ওই দিকে আর না, অন্যদিকে চলে গেছে। ওইদিকে তারা যাচ্ছে, যেতে যেতে একটা ক্ষেতের মধ্যে মনে হচ্ছে যে ও ঢুকে গিয়েছিল, আর ওখানে এসেই মনে হচ্ছে যে তার যাত্রা থেমে গেছে, এরপর আর নাই। ওই জায়গায় ফসল একটু দেবে আছে, এরপরে ডানে বায়ে কোথাও যদি সে যেত তাহলে তো সেখানে ফসলটা একটু এলোমেলো থাকতো, কিন্তু এরকম কোনো কিছুই মনে হচ্ছে না। মনে হচ্ছে তার যাত্রা ওখানে এসেই শেষ হয়ে গেছে। সবুর কোথায় গেল? তিনজন তো টেনশনে শেষ। তাড়াতাড়ি তারা জাল টাল গুটিয়ে বাড়িতে ফেরত আসে ভোরবেলা। এই যে আনসার আলী মিয়া, উনি সবুরদের বাড়িতে যায়। যাওয়ার পর তার বাবাকে ডেকে তোলে। তার বাবা সাত সকালবেলা এই আনসার আলী মিয়াকে দেখেই তার মেজাজ বিগড়ে যায়, সাত সকালবেলা তার ছেলেকে বিরক্ত করতে আসছে। কিন্তু এই আনসার আলী মিয়া যখন সবুরের বাবাকে এই বিষয়টা বললেন, তিনি তো আরো রেগে গেলেন যে এত বড় সাহস, রাতের বেলা আমার ছেলে তোমাদের সাথে বের হয়েছে না জানাই, দেখি তো ঘরে ফিরছে কিনা। এদিকে সবুরের মাও উঠে পড়ে ঘুম থেকে। তারা দুজনেই ঘরে গিয়ে দেখে যে সবুর ঘরে নাই, ঘরের দরজা খোলা। খোলা বলতে বাইরে থেকে উপরে সিটকেনি লাগানো বা শেকল লাগানো। তখন তো তার মা বাবা চিন্তায় পড়ে যায়, কি হলো। তারা খোঁজাখুঁজি শুরু করে। রাতে কি ঘটনা ঘটেছিল সব বিস্তারিত সবাই শোনে, খোঁজাখুঁজি শুরু হয়। এদিকে আনসার আলী মিয়া, পটল, আব্দুল করিম, এদের পরিবারের লোকজনও চলে আসে, তারাও খুঁজতে থাকে। কারণ এই যে সবুরের বাবা যিনি, উনি তো বলছিলেন যে ছেলেকে না পাওয়া গেলে কিন্তু হত্যা মামলা দিয়ে দিব, অপহরণের মামলা দিয়ে দিব। তখন কিন্তু একদম 14 গোষ্ঠী সহ জেলের ভাত খেতে হবে, এরকম হুমকি দিয়েছিল। এই জন্য তাদের পরিবারও খোঁজার জন্য নেমে গেছে। তারাও যখন দেখলো যে একটা জায়গায় এসে সবুর মনে হচ্ছে একদম ভ্যানিশ হয়ে গেছে, ডানে বায়ে সামনে পেছনে কোথাও যায় নাই, তাহলে কোথায় গেল? একজন মুরব্বী গোছের লোক, উনি তখন বললেন যে আমার কাছে মনে হচ্ছে বিষয়টা স্বাভাবিক না। রাতের বেলা তোমরা এই জায়গায় আসছো, এই জায়গাটা তো খুব একটা বেশি ভালো না। খরগোশ ধরার জন্য আসছো রাতের বেলা, 4 জনে উঠতি বয়সী ছেলে ফেলে, মুরব্বীদের সাথে পরামর্শ করো নাই যে ওই জায়গায় যাবো কি যাবো না। এখন করণীয় কি? তখন ওই মুরব্বী বলেন যে করণীয় একটা আছে, দ্রুত সোলেমান ফকিরকে নিয়ে আসো। এই সোলেমান ফকিরের বাড়ি আবার রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার যে গোয়ালন্দ মোড় রয়েছে, এই মোড়ের কাছাকাছি কোন একটা জায়গায় এই সোলেমান ফকিরকে নিয়ে আসা হয়। সোলেমান ফকির অধিকাংশ সময় বাড়িতেই থাকতেন, উনি একটু
তান্ত্রিক টাইপের মানুষ। তো সুলেমান ফকিরকে নিয়ে আসা হয়, তাকে সবিস্তারে সবকিছু বর্ণনা করা হয়। তখন উনি বলেন যে যেখানে হারাই গেছে ওই চরে আমাকে যাইতে হবে। যাবার পর আমি বোঝার চেষ্টা করব যে আসলে সমস্যাটা কি হয়েছে। তবে যাই হয়েছে এটা ভালো কিছু হয় নাই, এতটুকু আপাতত আপনাদের কথা শুনে বুঝতে পারতেছি। তো সুলেমান ফকির উনি যান, কারণ ওই সুলেমান ফকিরকে আবার রাজবাড়ির গোয়ালন্দ থেকে নিয়ে আসা আলফাডাঙ্গাতে সময় তো লাগবেই। তো সুলেমান ফকির আস্তে আস্তে তো মোটামুটি সন্ধ্যা লাগে ভাবে এমন একটা সময় আসছে আলফাডাঙ্গাতে। এরপর সুলেমান ফকির সন্ধ্যার পরে ওই চর অঞ্চলে গিয়েছেন যেখান থেকে সবুর মিসিং হয়ে গেছে। ওখানে যাওয়ার সাথে সাথে ওই সুলেমান ফকির বলতেছেন যে বিষয়টা আসলেই খুব গুরুতর, এখানে অনেক খারাপ কিছুর চলাফেরা আছে। তখন উনি বললেন যে আপনারা একটু সরে যান, আমি আমার পরিচিত বা আমার অনুগত কিছু জিনদেরকে ডাকি, ওদের কাছ থেকে কোনো তথ্য নিতে পারি কিনা দেখি। উনি প্রায় 18-19 জন জিনকে ডেকেছিলেন যে সবুর কোথায় গেল, আমাকে তথ্য এনে দাও। এই 18-19 জন ঘন্টা খানেক নাকি সময় ব্যয় করেও সবুরের মিসিং হওয়ার কোনো তথ্য জানাতে পারে না। এদিকে সবুরের মা বাবা ওনারা ক্ষিপ্ত হয়ে বলতেছে যে এই সমস্ত কাজ করে কোনো লাভ হবে না, আমার ছেলেকে ওরা মেরে ফেলছে, আমি হত্যা মামলা দিব। এদিকে এই সুলেমান ফকির বলতেছে যে আপনি একটু ধৈর্য ধারণ করেন, আপনার ছেলে হারিয়েছে, আমি বুঝতে পারতেছি যে আপনার অন্তরের মধ্যে কি ধরনের যন্ত্রণা হচ্ছে, কিন্তু তারপরও আমাকে একটু কাজ করতে দেন, আমি দেখি কোনোভাবে ওর সন্ধান পাই কিনা। সন্ধান পেলে তো সবার জন্যই ভালো। এরপর সবুরের বাবা কিছুটা শান্ত হন। এদিকে তার অনুগত জিনের কোনো তথ্য দিতে পারছে না। হঠাৎ করে একটা ভালো জিন চলে আসে, যাকে সে ডাকেই নাই, মানে এটা আসলে তার পরিচিত কোনো জিন না, এমনিতেই তথ্য দেওয়ার জন্য চলে আসছে। ওই জিনটা এসে সুলেমান ফকিরকে সালাম দেয় এবং জিনটা জানায় সে একজন মুসলিম এবং প্র্যাকটিসিং মুসলিম একটা জিন। সুলেমান ফকির তখন জানান যে আপনি বলেন তো আপনি কোনো তথ্য জানেন কিনা। তখন ওই মুসলিম জিন জানায় যে আমি কোনো তথ্য জানি না, তবে আমি যেটা অনুমান করি সেটা হয়তো বা হতে পারে, আর তার বিষয়ে তথ্য জানাতে পারে এমন কাউকে আমি অনুরোধ করে আপনার কাছে আনতে পারি। তখন সুলেমান ফকির বলেন যে আপনি কি সন্দেহ করছেন, আমাকে একটু বলবেন। তখন ওই জিনটা জানায় যে আমার ধারণা এই সবুরকে ঘুল সম্প্রদায়ের কোনো জিন অপহরণ করে নিয়ে গেছে, কারণ সে যেই রাস্তা দিয়ে দৌড়েছে ওই রাস্তায় একটা ঘুল সম্প্রদায়ের জিনের চলাচল আছে। আর ঘুল সম্প্রদায়ের যে জিন বা ঘুল শ্রেণীর জিন এরা অত্যন্ত ভয়ঙ্কর হয়ে থাকে, এরা নরখাদক হয়ে থাকে অধিকাংশ ক্ষেত্রে। এরা যেই পথ দিয়ে চলাচল করে সেই পথেই সবসময় চলাচল করে, এরা অন্য পথ ব্যবহার করে না। রেলগাড়ি যেমন একটা নির্দিষ্ট লাইন মেনে চলাচল করে, লাইন যেদিকে বেঁকে গেছে রেলগাড়ি সেদিকে বেঁকে যায়, ঠিক ওরা ওভাবেই চলাচল করে। ওদের চলাচলের রাস্তা কোথাও বেঁকে গেলে ওরা বেঁকে যাবে, যদি সেটা সোজাও হয় তারপরে ওরা বেঁকে যাবে। এভাবে ওরা চলাচল করে, ঠিক রেল লাইনের মতো করে, যেভাবে রেলগাড়ি চলাচল করে রেল লাইনের উপর দিয়ে, ওরা এইভাবে চলাচল করে। আর ওদের চলার পথে যদি কেউ পড়ে যায় তাহলে ঘোর বিপদ, তার মৃত্যুও হতে পারে যদি রাতের বেলা এটা ঘটে। আমার ধারণা এরকম কিছু হয়েছে। তবে আমার জানা ভালো একজন ঘুল শ্রেণীর জিন আছে যে আমাদের সাথেই চলাচল করে, আপনি বললে তাকে নিয়ে আসতে পারি। সে কোনো তথ্য জানতে পারে কিনা আমি দেখি, তাকেও আমি বলি কোনো তথ্য সংগ্রহ করার জন্য, দেখি আমি তাকে আপনার সামনে খুব তাড়াতাড়ি হাজির করার চেষ্টা করব ইনশাল্লাহ। এই বলে চলে যায়। মোটামুটি আধা ঘন্টা পর সুলেমান ফকিরের সামনে ওই জিনটা এসে হাজির হয় এবং তার সাথে ভয়ঙ্কর চেহারার একটা জিনকে নিয়ে হাজির হয়। তবে সে ভয়ঙ্কর চেহারার হলেও তার যে পোশাক আশাক নাকি ছিল এটা ওই যে লম্বা জুব্বা পরা পাগড়ি পরা এরকম আর কি, মানে সে চেহারায় অবয়বে খুবই ভয়ঙ্কর, কিন্তু তার পোশাকে মোটেও সেই ভয়ঙ্কর অবয়বের ছাপ নাই। ওই অবয়বটা এসে সুলেমান ফকিরকে সালাম দেয়। তো সুলেমান ফকির বলে তুমি ঘুল সম্প্রদায়ের জিন? বলে জি আমি ঘুল সম্প্রদায়ের জিন। তখন সুলেমান ফকির বলে যে ঘুল সম্প্রদায় সম্পর্কে যতটুকু জানি তোমার চেহারা সুরত দেখে সেরকম মনে হচ্ছে, কিন্তু তোমার পোশাক আশাক বা তোমার ব্যবহারে তো এরকম মনে হচ্ছে না। তখন ওই জিন জানায় যে হ্যাঁ আমি ঘুল সম্প্রদায়ের জিন, আর যেই সম্প্রদায় ওই সবুরকে অপহরণ করে নিয়ে গেছে আমি ওই সম্প্রদায়েরই জিন, তবে
আমি একটা সময় ভীষণ একটা অসুস্থতায় পড়ে যাই। আমার সম্প্রদায়ের জিনেরা কোনোভাবেই চিকিৎসা করে আমাকে সুস্থ করতে পারছিল না। একটা পর্যায়ে আমি মুসলিম সম্প্রদায়ের জিনেদের কাছে চিকিৎসা নিতে বাধ্য হই। আমাদের সম্প্রদায়ের কিছু নিয়ম কানুন রয়েছে, সেই নিয়ম কানুন অনুযায়ী আমরা যদি অন্য কোনো ধর্মের, বিশেষ করে মুসলিম যারা, তাদের কাছ থেকে শরিয়া সম্মত কোরআন হাদিস মেনে যেই ঝাড়ফুঁকগুলো করা হয় এগুলো যদি গ্রহণ করি, তাহলে আমরা আর আমাদের সম্প্রদায়ে ফেরত যেতে পারি না। এটা আমাদের একটা নিয়ম। যেহেতু ঘোল সম্প্রদায়ের জিনেরা অধিকাংশ ক্ষেত্রে শয়তানের অনুসারী হয়ে থাকে, আর আমি যেহেতু মুসলিম সম্প্রদায়ের জিনেদের কাছ থেকে চিকিৎসা গ্রহণ করেছি, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি সুস্থও হয়ে গেছি, নিয়ম অনুযায়ী আমি তো আমার সম্প্রদায়ের কাছে ফিরে যেতে পারি না। আমি ইসলাম ধর্ম গ্রহণ করে এদের সাথেই রয়ে গেছি। ঘোল সম্প্রদায়ের জিনেদের একটা নিয়ম রয়েছে, তা হচ্ছে যে ঘোল সম্প্রদায়ের জিনেরা তারা নিজেদের গোত্র বা শ্রেণী সম্পর্কে অন্যদের কাছে তথ্য জানাতে চায় না। এরা মানুষের সাথে যোগাযোগও করতে চায় না, এরা মানুষের সাথে কথাও বলতে চায় না। নিজেদের তথ্য তো বলতে চাই না, অন্য কেউ যদি তথ্য সংগ্রহ করার জন্য যায় তাহলে তাদেরকেও মেরে ফেলে। শুধু ঘোল সম্প্রদায়ের অন্য কোনো জিন যদি অন্য কোনো ঘোল সম্প্রদায়ের গোত্রের কাছে যায় তাহলে তারা কোনো তথ্য বলতে চায়, এছাড়া বলতে চায় না। আমি এই সবুরের তথ্য সংগ্রহ করেছি। তখন সুলেমান ফকির বলেন যে কি তথ্য সংগ্রহ করছো বলো তো। তখন ওই ঘোল সম্প্রদায়ের জিনটা বলে যে আমার নাম নাফিরা। নাফিরা নাম মুসলিম হবার পরে রাখা হয়েছে, পূর্বে আমার অন্য নাম ছিল, সেটা আমি বলতে চাচ্ছি না। আমি তথ্য সংগ্রহ করে যতটুকু জানতে পেরেছি, এই যে সবুর, এই সবুর একটা ঘোল শ্রেণীর জিনের চলাচলের পথে চলে আসছিল। সে যখন ওই খরগোশ ধাওয়া করছিল, ধাওয়া করতে করতে এমন একটা রাস্তায় ভুলক্রমে ঢুকে যায়, ওই রাস্তায় ওই ঘোল শ্রেণীর জিনের চলার পথ ছিল। তবে সে কিন্তু ওই ঘোল শ্রেণীর জিনের সামনে পড়ে যায় নাই। ঘটনা হয়েছে আর একটা ভয়ঙ্কর। সেটা হচ্ছে যেই জিনটা ওইদিকে চলাচল করে তার 3টা শিশু বাচ্চা ওই সময় ওই রাস্তায় খেলছিল, অন্য কোনো ছোট একটা প্রাণীর রূপে। এই সবুর যখন ওই দিক দিয়ে ধাওয়া করেছে, সে তো কেটস টাইপের জুতা পরা ছিল, তো বুঝতে পারে নাই ওই পায়ের নিচে পড়েই ওই ঘোল শ্রেণীর জিনের 3টা বাচ্চা মারা যায়। আর তখনই নাকি ওই জিনটা ওখানে এসে হাজির হয় ভয়ঙ্কর রূপে। ওই ভয়ঙ্কর রূপে তাকে দেখার সাথে সাথেই সবুর অজ্ঞান হয়ে যায়। এরপর তাকে ওখান থেকে তুলে মাটির নিচে নিয়ে যাওয়া হয়েছে। মাটির নিচে ওদের একটা জগৎ রয়েছে, সেখানে সবুরকে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার সাথে সাথেই নাকি সবুরের 2 চোখ উপড়ে ফেলা হয়। এরপর ওই গোত্রের সর্দারের কাছে নিয়ে যাওয়া হলে তার মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং তাকে মেরেও ফেলা হয়েছে। এখন ওর লাশ কি অবস্থায় আছে তা তো জানি না, তবে এই সম্প্রদায়ের যে জিনেরা ওরা নরখাদক, এরা কাঁচা মাংস খায়। আমার ধারণা ওকে খেয়ে ফেলেছে, ওকে আর পাওয়া যাবে না। তখন সুলেমান কবিরাজ বলেন যে ঠিক আছে, আমি এই তথ্যটা জানাই। তার মা বাবার কাছে কিভাবে যে জানাবো এরকম একটা বিষয় আমি বুঝতে পারছি না, তারপর আমি জানাই। তখন ওখানে ওই জিনেদেরকে রেখেই কিছুটা দূরে চলে আসেন, যেখানে ওই সবুরের মা বাবা ছিল, তারপর অন্য যারা ছিলেন আর কি, যেই অন্য যে 3জন ছিল বন্ধু বান্ধব, তাদের আত্মীয় স্বজন ছিল, তারা ছিল। তখন মা বাবাকে আলাদাভাবে ডেকে এই তথ্যগুলো বলেন। তার মা বাবা তো কান্নায় ভেঙে পড়েন। তখন তার মা একটা অনুরোধ করেন যে আপনি অন্তত এতটুকু বলেন যে আমার সন্তানের লাশটা যেন ফেরত দেয়। আমি অন্তত আমার সন্তানের যে লাশ এটাকে জানাজা দিয়ে আমি যেন কবর দিতে পারি, কবরের কাছে গিয়ে যেন আমি দোয়া করতে পারি, এতটুকু সুযোগ যেন আমাদেরকে দেয়। আমার সন্তান ভুল করছে, অন্যায় করছে, তার শাস্তি সে পেয়ে গেছে। অন্তত এই অনুরোধটা করেন, তার মা বাবা এই অনুরোধ করছে। তখন সুলেমান কবিরাজ বলেন যে ঠিক আছে, আমি দেখি কি করা যায়। উনি ওখান থেকে সরে আসেন। সরে আসার পর যেখানে ওই 2টা জিন ছিল, একজন মুসলিম জিন, 2টাই মুসলিম জিন, এর মধ্যে এই যে নাফিরা আছে ঘোল সম্প্রদায়ের জিন, সে ছিল। তাকে এই বিষয়গুলো বলা হলে তখন ওই নাফিরা বলেন যে আমি যাব ওই সর্দারের কাছে, যেহেতু উনি আমার পূর্বের সর্দার। আমি বললে হয়তোবা উনি না করতে চাইবেন না, তবে এরা খুব একরোখা প্রকৃতির, তো আমি যেহেতু ওই সম্প্রদায়ের ছিলাম, আমি নিজেও ঘোল শ্রেণীর জিন, এখন তো আমার মধ্যে আল্লাহর ভয় আসছে, অনেক কিছু বুঝি, কিন্তু বিষয়টা কতটুকু সহজ হবে এটা
আমি বলতে পারছি না, কারণ হচ্ছে আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ না করতাম, আগের সম্প্রদায়ে রয়ে যেতাম, তাহলে আমি কিন্তু এই সমস্ত কথা কানে নিতে চাইতাম না। এটাই আমাদের একটা বৈশিষ্ট্য। তো এই কথা বলে ওই ঘুল সম্প্রদায়ের জিনটা ওখান থেকে বিদায় নেয়, কিছু সময় অপেক্ষা করতে বলে। এরপর ওই নাফিরা ওই সম্প্রদায়ের কাছে যায়। যাওয়ার পর ওই সর্দারের সাথে কথা বলে। সর্দার তো কিছুতেই রাজি না, বলে যে ওকে তো আর ফেরত দেওয়া সম্ভব না, কারণ হচ্ছে ওর শরীরের অনেক অংশ খেয়েই ফেলা হয়েছে, এখন ওকে ফেরত দিয়ে কি হবে। তখন ওই ঘুল শ্রেণীর জিন বলে, সর্দার আপনি তো আমার আগে সর্দার ছিলেন, এখন নিয়ম অনুযায়ী আমি তো আর গোত্রে ফেরত আসতে পারতেছি না, আমার অনুরোধটা অন্তত রক্ষা করেন, যে অবস্থায় আছে ওই অবস্থাতেই ফেরত দিয়ে দেন, ওর মা বাবা অন্তত কবরটা যেন দিতে পারে। একটাই সন্তান, ওনাদের আর কোনো সন্তান হওয়ার সুযোগও নাই, বিবাহের বহু বছর পর এই সন্তানটা হয়েছে, ওনারাও বার্ধক্যে চলে গেছে, আপনি দয়া করে দিয়ে দেন। তখন ওই সর্দার বলে, এভাবে তো দেয়া যায় না, যেহেতু ওর মাংসের স্বাদ আমার গোত্রের জিনেরা পেয়ে গেছে, ওকে তো আর দিতে চাইবে না, তবে হ্যাঁ আমি যে অবস্থায় আছে ওই অবস্থাতেই ফেরত দেব, দুটো খাসি যেন এই জায়গায় রেখে যায়, মানে একটা জায়গার কথা বলে দেয়, চরেরই একটা জায়গা, তাহলে আমি এটা ফেরত দিয়ে দিব। আর তুমি দেখে আসো ওর লাশের কি অবস্থা। ওই ঘুল শ্রেণীর জিনটা নাকি ওইখানে যায়, গিয়ে দেখে তার পায়ের পাতা থেকে শুরু করে নিয়ে খেতে খেতে গলা থেকে উপরের দিকে উঠে গেছে, মানে নাক পর্যন্ত চলে আসছে, নাকও খেয়ে মানে কানের যে লতি এই বরাবর চলে আসছে, আর সব হাড়, এমন অবস্থা। তখন ওই অবস্থাতেই নাকি ওই নাফিরা ওই ডেড বডিটা নিয়ে আসে, নিয়ে আসার পরে দূরে রেখে দিয়েছে, এবং সুলেমান ফকিরকে এসে বলে এই ঘটনা। তখন ওই নাফিরা সুলেমান ফকিরকে বলেন যে জনাব, একটা অনুরোধ করি, সেটা হচ্ছে যে এই যেই লাশ, এইটা দেখে আসলে সহ্য করার মতো মানুষ কমই আছে, তার মা বাবা এই লাশটা কিভাবে দেখবে, অন্য লোকজন কিভাবে দেখবে। আমাদের একটা অনুরোধ, আমরা যারা মুসলিম জিনেরা আছি আমরাই একে গোসল দেই, আপনি শুধু ওর বয়সের কাফনের কাপড় কতটুকু লাগে এই কাপড়ের কাপড়টা এনে দেন, আমরাই গোসল দিয়ে এই লাশটা হস্তান্তর করি, অনুরোধ এই লাশটা কাউকে দেখতে দিয়েন না, দেখলে ভয় পাবে মানুষজন। তখন সুলেমান ফকির সেটাই করেন, দ্রুত কাফনের কাপড় আনার জন্য বলেন। অল্প সময়ের মধ্যেই নাকি কাফনে পেঁচিয়ে ওই ডেড বডিটা সুলেমান ফকিরের সামনে হাজির করা হয়। সুলেমান ফকির ওই ডেড বডিটা সামনে রেখে ওই দুই জিনকে বিদায় দেন ধন্যবাদ জানিয়ে। এরপর অন্য লোকদেরকে ডাকেন, সেখানে সবুরের মা বাবাও ছিল। লাশ তো দেখতে নিষেধ করেছে, যে এই লাশ দেখলে কেউ সহ্য করতে পারবে না। সবুরের মায়ের কান্নাকাটি অনুরোধের এক পর্যায়ে এসে লাশটা দেখানো হয়। দেখা গেল যে এই নাক পর্যন্ত, মানে যেটা বললাম আর কি, ওই পর্যন্ত খেয়ে ফেলেছে, বাকি সব হাড়গোড় কঙ্কাল হয়ে গেছে আর কি। ওইটাই পরবর্তীতে দাফন করা হয়। আর এরপরে সবুরের বাবা ওখান থেকে ট্রান্সফার হয়ে চলে যান, এমনটাই জানা যায়, কারণ ছেলের শোক উনি আসলে নিতে পারছিলেন না, ওই জায়গায় থাকলে ওই ছেলের কথাই বারবার মনে হচ্ছিল। এরপর উনি ওখান থেকে চলে যান। প্রিয় লিসেনার্স, ঘটনাটা এ পর্যন্তই ছিল। সেই সাথে আরো একটা সতর্ক বার্তাও কিন্তু ছিল ওই ঘুল শ্রেণীর জিনের পক্ষ থেকে, সেটা হচ্ছে যেটা নাফিরা বলেছিল। নাফিরা বলেছে যে বিস্তীর্ণ চরাঞ্চলে ঘুল শ্রেণীর জিনেদের চলাচল রয়েছে, রাতের বেলা প্রয়োজন ছাড়া চরাঞ্চল যেগুলোতে মানুষের বসবাস নাই, মানে একদম জনমানব শূন্য চরাঞ্চল যেগুলো রয়েছে, এখানে যেন মানুষজন বেড়াতে না আসে। কৌতূহলী হয়ে সেখানে বেড়াতে আসা, অনেকে ক্যাম্প ফায়ার করে, তাঁবু টানায়, মানে একটা কৌতূহল, এরকম যেন কেউ না করে। যদি একবার ঘুল শ্রেণীর জিনের চলার পথে 100 জন মানুষও যদি পড়ে, এই 100 জনকেই তারা খেয়ে ফেলবে। এদের অস্তিত্ব পৃথিবী থেকে এমনভাবে বিলীন হয়ে যাবে যেন পৃথিবীতে একটা সময় ওরা ছিলই না, কখনো একটা সময় কোনো অস্তিত্বই তাদের ছিল না, এমনটা হবে। এদের কোনো নাম নিশানাও খুঁজে পাওয়া যাবে না, এদেরকে নিয়ে যাবে মাটির নিচে, তাদের জগতে নিয়ে খেয়ে ফেলবে। এই জন্য ঘুল শ্রেণীর জিনেদের চলার পথের সামনে কখনোই আসা যাবে না। এটাই ছিল ঘটনা।